পাথর হয়ে গেছে। এই জন্য তো আমরা কেউ দায় নয়, সবটুকু দায় দিদি নিজের। শুনতে খুব খারাপ লাগবে মা, ইদানিং দিদি বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তো এত বড় দুর্ঘটনা ঘটে গেল। বলিহারি তোর বিবেককে, যে জানোয়ারটা আমার মেয়েটার এত বড় ক্ষতি করে দিল, তার শাস্তি না চেয়ে একটা নিষ্পাপ মেয়েকে তুই আসামির কাঠ করে দাঁড় করাতে চাইছে। বাবা লজ্জা করে না তোদের দিদির সম্বন্ধে এই সমালোচনা করতে? তার দুঃখ তোদের দুঃখ হয় না, কষ্ট হয় না? দিদির জন্য তোদের চোখে এক ফোঁটা জল আসে না? আমার মেয়েটা যে কি অবস্থা, এই সময় যদি একটা ডাক্তার এলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এর গ্যারান্টি কে নেবে মা? তার মানে তোমাদের মহারানী ওই বুকের ধন বা ডাক্তারের ব্যাপারটা কিভাবে নেবে সেটা একবার ভালো করে ভেবে দেখো। তুই আর মরার পর খাড়ার ঘা দিস রে বউ, ছোট বোন হয়ে কেন দিদির উপর তোর এত হিংসে? আমি মা হয়ে তো বুঝতে পারছি না। কেন? তোমরাই তো ভালো করে বুঝিয়ে দিয়েছো, তোমাদের কাছে তোমাদের বড় মেয়ে গলার মালা, আর আমি গঙ্গায় ভেসে আসা পচা শ্যাওলা। বাবা মায়ের মনটাকে এত ময়লা ভাবিস না রে বউ, ভাবিস না। দিদির এই অসময় কিভাবে কথা বলতে হয় সে কথাটা তুই ভুলে গেছিস। সময় যেটুকু ভোলায় মানুষ ঠিক ততটাই ভোলে, বাকিটা স্মৃতি হয়ে থেকে যায় জীবনে। বাবা শুভ্র, তুমি এসেছো? খবরটা পেয়ে আমি থাকতে পারলাম না মাস্টার মশাই। ফুলের মতো একটা মেয়ের ওপর এমন অন্যায় অত্যাচার হলো, অথচ কেউ তার প্রতিরোধ করলো না। আজ আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। ওর জীবনে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, অথচ আমি ওর পাশে থাকতে পারলাম না। আমার মেয়েটার যে কি অবস্থা তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। বুঝতে পারছি ওর অবস্থাটা আমি বুঝতে পারছি। ও এখন আগের অবস্থায় নেই, ও নিজেকে নিজেই মেলাতে পারছে না। তুমি ঠিক বলেছো বাবা, আগের দামিনী এই দামিনীর কাছ থেকে অনেক অনেক দূরে হারিয়ে গেছে। সব সময় একা একা থাকছে। শুধু কি তাই, স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আছে, সারাক্ষণ শরীরটা কেঁপে কেঁপে ওঠে। এই সবগুলোই হচ্ছে মানসিক বিপর্যয়ের সিম্পটম। এভাবে চললে ওর বিরাট ক্ষতি হতে পারে। কি বললে মাস্টার মশাই, বেশি কথা বলার সময় নেই। নতুন করে কোনো বিপর্যয়ের আগে আমাকে ওর কাছে নিয়ে চলুন। হ্যাঁ এসো বাবা, এসো এসো। লাইটটা একটু জ্বালান মাস্টার মশাই। দামিনী, দামিনী দেখ মা, দেখ কে এসেছে। এই দামিনী, তুমি আমাকে কিছু একটা বলতে চাইছো? বলো বলো দামিনী, বলো তুমি আমাকে কি বলবে, বলো, কথা বলো। কথা বল, কথা বল মা, বলবো? কাকে বলবো, কেন বলবো? না না, আমি কোনো কথা বলবো না। আমি কোনো কথা বলবো না। কেন বলবি না? তোর কিসের কষ্ট আমাকে বল না মা। মাগো, আমার এই বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা, আমি সে কথা কাউকে বলতে পারছি না, আমি কাউকে বলতে পারছি না। যাও, আমাকে বিরক্ত করো না, যাও। সব কিছুর একটা সীমা থাকা উচিত দিদি, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা কর। আমি আর তোর জন্য টেনশন নিতে পারছি না, যত সব। এই মুহূর্তে সবাইকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে, না হলে ওর বিরাট ক্ষতি হতে পারে। সেটা সবার আগে দিদির বোঝা উচিত ছিল। নিজেকে বুঝিয়ে সুঝে শান্ত রাখার মানেটাই হচ্ছে ম্যাচুরিটি। আর সেটা ভুলে গেলে ও নিজেও মরবে আর আমরাও বাঁচবো না। আমার আর ভালো লাগে। আরে মা, তুই কি নিজেকে এইভাবে শেষ করে দিবি? আমি কি বেঁচে আছি মা? বলো না মা, আমি কি বেঁচে আছি? একে কি বেঁচে থাকা বলে যার দুটোকে স্বপ্ন নেই, কোনো মায়া নেই, আশা নেই? না না, আমি এখান থেকে চলে যাবো অনেক দূরে। সেখানে গিয়ে আমি একা একা থাকবো। আমি এই পৃথিবীতে একা একা বাঁচা যায় না দামিনী। আচ্ছা দামিনী, এতগুলো মানুষ যে তোমার কথা ভাবছে তার কি কোনো দাম নেই? দাম? কার দাম? কিসের দাম? নিভে যা প্রদীপকে কেউ কি কখনো মনে রেখেছে? আচ্ছা দামিনী, তুমি কি একটু কাঁদতে পারো না দামিনী? আমি ভুলে গেছি। না 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 না, যেভাবে হোক দামিনীকে কাঁদাতে হবে, না হলে ওর বিরাট ক্ষতি হতে পারে। তাহলে শক থেরাপি ইচ্ছে করে ওকে আরো অনেক অনেক বেশি কষ্ট দিতে হবে, তাহলে ওর ভেতরে জমে থাকা লাভাটা বেরিয়ে আসবে। আচ্ছা দামিনী, সেদিনের সেই রাতে তোমার উপর কি পাশবিক অত্যাচার হয়েছিল একবার মনে করো দামিনী। সেদিনের সেই তোমার উপর একটা জানোয়ার থাবা বসেছিল, মনে করো। তোমাকে করতেই হবে, চেষ্টা করো,
চেষ্টা করো। আমার মন বলে কোনো বস্তু নেই, আমার মন সেদিন রাতে একেবারে শেষ হয়ে গেছে। তুমি যে নির্যাতিতা ধর্ষিতা হয়েছো সে কথা কি ভুলে গেছো? ভুলে গেছো কি সে কথা? কেন কেন আমার মেয়েটাকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ বাবা? আপনারা কেন বুঝতে চাইছেন না? ওকে কাঁদাবার এটাই একমাত্র প্রসেস, আর ও যদি না কাঁদে তাহলে ও পাগল হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমার কাজ হচ্ছে ওর ভেতরের ইমোশনটাকে টেনে টেনে বার করা। আচ্ছা আচ্ছা, ওর ভালো লাগা কিছু কথা বলে দেখে তো। আচ্ছা আচ্ছা দামিনী, তোমার মনে পড়ে আমরা প্রথম দিন মাস্টার মশাইয়ের কাছে কি গান শিখেছিলাম? গান 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 যে এখন আমার জীবনে অতি স্মৃতি হয়ে না দামিনী না, একটিবার ভালো করে মনে করে দেখো না দামিনী, আমাদের জীবনের প্রথম গান। এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব স্বপ্ন এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব আমি দামিনীকে কাঁদাতে পেরেছি। ওরে মা, তোর কান্না দেখে মনে হচ্ছে পৃথিবীতে এমন কান্না আছে যা শত আনন্দকেও হার মানিয়ে দেয়। আরে মা, তোকে যে আবার হাসি গানে এই বাড়িটাকে মাতিয়ে রাখতে হবে। মাগো, মুখের কথায় কইলে কখনো শোনা হয়ে যায় না মা। যার জীবনটা একটা ধুতো মরুভূমি, তার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই পৃথিবীতে কোনো কিছু ফুরিয়ে যায় না দামিনী। না, আমার জীবন থেকে সবকিছু ফুরিয়ে গেছে। ও মা বলো না, বলো না, বলো না, বলো না। আমার সেই রাতে স্বপ্ন কি কেউ কখনো ফিরে দিতে পারবে? বলো না, বলো না মা, আমার লিবে যা প্রদীপকে কেউ কখনো জানা পারবো। তুমি? হ্যাঁ আমি। দামিনী, আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি দামিনী। দামিনী, দামিনী, এই পৃথিবীতে সব সম্ভব দামিনী। আমরা যেখানে ভাবি সব শেষ হয়ে গেছে সেখানেই তো নতুন কিছুর সূচনা হয়। আমার জীবন থেকে সবকিছু শেষ হয়ে গেছে। আমার জীবনটা একটা নোংরা ডাস্টবিনের চেয়ে। ডাস্টবিনে পড়ে থাকা মূর্তিরও একদিন মন্দিরে প্রতিষ্ঠা হয় দামিনী। না সুব্রা, না, আমার জীবনটা একটা নষ্ট হয়ে গেছে। এই সমাজে আমার একটাই মাত্র পরিচয়, আমি তোর সেটা। না দামিনী না, এটা তোমার কলঙ্ক নয়, এটা এই তথাকথিত শিক্ষিত সমাজের কলঙ্ক। তাই তো আমার মনের মন্দিরে তুমি একমাত্র দেবী প্রতিমা। আমি দেবী প্রতিমা। হ্যাঁ দেবী প্রতিমা, আর মুখে নয়, আমি কাজে সেটা প্রমাণ করতে চাই। বলো বাবা, শুধু তুমি কি চাও? আপত্তি না থাকে তাহলে সবকিছু জানার পরেও আমি দামিনীকে আমার জীবন সঙ্গিনীর মর্যাদা দিতে চাই। কেন হতে পারে না? কোনো শুভ কাজে লাগে না সুব্রা। তুমি কি বলছো দামিনী? এমন অশুভ কথা তুই মুখে আনিস নি রে মা। ওরে মা, সুব্রতা চাইছে তুই তা মেনে নে। না মা না, ও এখন মোহে পড়ে বলছে কিন্তু এই সমাজের কাছে হেরে যাবে, এটাই নিয়ম। আমি কোন নিয়মের কাছে মাথা নত করব না। কিন্তু সমাজের কাছে তুমি কি বলবে? আরে এটা তো সেই সমাজ যে সমাজে লক্ষ্মী, সরস্বতী, দুর্গাকে নারী শক্তি রূপে পূজা করা হয়, অথচ নারীর উপরে চলে ধর্ষণের মতো নিকৃষ্ট অত্যাচার। এটা তো সেই সমাজ। আমি তাদের মুখের উপর যোগ্য জবাব দেব। তোমার পরিবারকে কি বলবে? তুমি পারবে তাদের প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমার ভালোবাসাকে তুমি মর্যাদা দিতে? পারবো। আমি তোমাকে কথা দিলাম দামিনী, এই সমাজ সংসার সবার কাছে আমি আমার ভালোবাসার মান মর্যাদা বড় করে তুলবই। এরপর তুমি আর না করো না দামিনী। ওরে মা, তুই আর দ্বিধা করিস না, তোদের চার হাত আমি এক করে দেব। তুই শুধু রাজি হয়ে যা মা। তুই রাজি হয়ে যা। বল মা বল, তুই রাজি রাজি রাজি? বেশ, তবে তাই হোক। আজ থেকে না হয়
আমার জীবনের বাজিটা জিততে গিয়ে আমার ভালোবাসাকে আমি বিশ্বাসের পায়ে বন্ধক রাখলাম। জানো বাবা, আজ আমার মনে হচ্ছে চোখের জল কখনো বিফলে যাবে না। প্রত্যেকটা চোখের ফোঁটার জল কিছু না কিছু মানুষকে শিখিয়ে যাবে। আয় আয় মা, আয় আমার কাছে আয়। এসো বাবা শুভ্র, তোমাদের চার হাত এক করে দিয়ে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ওগো ওগো ঠাকুর, আমার মেয়েটাকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো, ভালো রেখো। হটকারী সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমিও তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, শুভ্রনীলের মতো এরকম একটা ভালো ছেলে এই জঘন্য কাজটা করলো কিভাবে? আগুন দাউ দাউ করে আমার বুকের ভিতরে আগুন জ্বলছে। কোথাকার কোন এক ধর্ষিতা মেয়েকে শুভ্র আমাদের কাউকে কিছু না জানিয়ে দুম করে বিয়ে করে ফেললো। আরে ওই ধর্ষিতা মেয়েটা হবে এই সম্ভ্রান্ত বিশ্বাস বাড়ির বউ। ওই কলঙ্কিনী মেয়েটাকে আমি এবারে বউ বলে মানবো না। এবারে মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিল। লোক সমাজে মুখ পর্যন্ত দেখাতে পারবে। ঠিক বলেছো তুমি। খবরটা শোনার পর থেকে আমার মাথাটা হেড হয়ে যাচ্ছে। তুমি একটা কিছু করো প্রলয়, কিছু একটা করো। কিছু তো একটা করতেই হবে, তবে সময় সুযোগ বুঝে সেটা করতে হবে, তা না হলে তোর তীরে এসে ডুবে যাবে। হুল বেড়ে মানে ওই কোলটা ফোটাতে না পারলে সবকিছু বরবাদ হয়ে যাবে, বুঝলে? সবকিছু বরবাদ। আমি ওসব কোনো কিছু কথা শুনতে চাই না, আমি কাজ চাই, কাজ। আরে কাজ, কাজের কথা কি বলছো? এতগুলো বছর তোমার কথা মতো আমি কাজ করে চলেছি। এই বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে, আমাকে একটু সময় দিতে হবে। সময়? হ্যাঁ। সব ব্যাপারে সময় চাওটা তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তার নিজেরটা তো বেশ ভালোই বুঝে নিয়েছো, অথচ আমার বেলায় কাজ কলা। ও উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে চাইছো। এই দেখো, এই বিপদের সময় উত্তেজিত হলে কোনো কাজ হয় না, বুঝলে? কোনো কাজ হয় না। তা সারা জীবন তোমার কথা শুনে আমি কি পেয়েছি? হ্যাঁ? সুখ পেয়েছি, ভোগ বিলাস পেয়েছি, না টাকা পয়সা পেয়েছি? আরে তোমার তো কোনো কিছুরই আমি অভাব রাখিনি। একটু ধৈর্য ধরো, ওই বিশ্বাস প্রপার্টিটা হাতের মুঠোয় চলে এলে তুমি তা হবে একমাত্র মালকিন। সব শুকনো কথাই চিড়ে ভিজবে না। এবারে তো তোমার সুতোর টানে আমি পুতুলের মতো নেচে চলেছি। বিনিময়ে ঘোড়ার ডিম ছাড়ার কি পেয়েছি? এই পদ্ম, তোমার আমার ভালোবাসার সম্পর্ক কি ওই চাপার হিসেবের খাতা? খাতা কলমে তুমি আমার শরীর আর মন নিয়ে ব্যবহার করেছো, তাই অনেক হয়েছে। পাই টু পাই হিসেব করে এবার আমারটা আমি বুঝে নিতে চাই। কি বললে পদ্ম? তুমি আমার কাছে হিসেব চাইছো? জীবনের হিসেব বুঝতে পেরেছি বলে তো এই সম্পত্তির ভাগ চাইছি, ভাগ। তুমি যা চাইছো তাই হবে। তোমার সমস্ত কিছু ভাগ আমি পাই টু পাই বুঝিয়ে দিয়ে চোখের জলে ভাসতে ভাসতে এখান থেকে চলে যাব। আর আমি জানবো আমার ভালোবাসার জীবন অঙ্কে ভাগ ফল নেই, আছে শুধু ভাগছে। তাই তো বলছি, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমায় করেছে রানী। তোমার দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালা খানি। রাগ করো না, রাগের মাথায় দুটো কথা বলেছি বলে তুমি দুঃখ পেয়েছো। পাবো না, সারা জীবন তোমার সুখ ছাড়া অন্য কিছু আমি কোনোদিন ভেবেছি? অভিমান করো না লক্ষ্মীটি। শোনো, যে কোনো প্রকারে হোক ওই শয়তানি মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ব্যাস, তুমি যখন চাইছো তাই হবে। সময় সুযোগ বুঝে আমি এমন একটা গেম প্ল্যান সাজাবো, ওই শয়তানি মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর তবেই আমি পিপি অর্থাৎ www.beimoney.com মানে প্রলয় পদ্মা। আর আমারও নাম পদ্মাবতী বিশ্বাস। মানুষের বিশ্বাসের আড়ালে কিভাবে ছুরি মারতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। ওই ধর্ষিতা মেয়েটা এ বাড়িতে এলে এমন নাটক করব যে শুভ্র নিজের চোখেই দেখতে পাবে তার নতুন মায়ের আসল খেলা, চোখের জলে আগুন নিয়ে খেলা। দারুণ একটা সুখবর আছে, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। আনন্দের খবরটা বলে ফেলো আর আমি হাত নেড়ে তাথই তাথই করে নেচে ফেলি। তা কি হয়েছে বলবে তো? আমাদের শুভ্রনীল দাদা বাবু বিয়ে করেছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কি সুন্দরী বউ হয়েছে, দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না। সুন্দরী বউ আসুক একবার এই বাড়িতে, এমন টাইট দেব না। আরে কি বলছো কি,
বাড়ির গিন্নির ছেলে বিয়ে করে বউ আনছে, তুমি তাকে বরণ করবে না? না, আমি বরণ করব না। আমি ওই তো দাদা বাবু এসে গেছে। ভালো মা, আমার বউ। ওরে বাবা শুভ্র রে, এ তুই কি করলি বাবা? আমি যা করেছি তা নিয়ে তুমি কষ্ট পেও না ভালো মা। কষ্ট পাবো না? এইভাবে তুই আমাদের কাউকে কিছু না জানি দুম করে বিয়ে করে ফেললি, এতে আমি কষ্ট পাবো না রে বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, আপনার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক মা, কিন্তু আপনি বিশ্বাস করুন মা, ও নিজের ইচ্ছায় কিছু করেনি, ও আবেগের বশে করে ফেলেছে। আপনি আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন মা, আপনি আশীর্বাদ করুন। ও গো, এ আমার কি হয়ে গেল গো? এ আমার কি হয়ে গেল? আচ্ছা ভালো মা, তুমি এরকম করলে আমার কি ভালো লাগবে? আমি কি করব বাবা? এই যে বিনা মেঘে বজ্রপাত রে বাবা, আমি কত আশা করেছিলাম ধুমধাম করে তোর বিয়ে দেব, আমার বুকটা যে হু হু করছে রে বাবা। ওগো ঠাকুর, এসব দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন গো ঠাকুর? তুমি আমাকে ভালো মা যেও না, যেও না, দাঁড়াও ভালো মা, যেও। কাকে কি বলবে বলো তো? তোমার ভালো মতো কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেল, এখন আমাদের কপালে কে আছে কে জানে। ও কপালে যা লেখা আছে তাই হবে গো বৌমনি। তা তুমি যখন এসে পড়েছো তখন বিশ্বাস ভিড়ার কপালটাই খুলে যাবে। দামিনী, পরিচয় করে দিই, এই হচ্ছে আমাদের মধু কাকা। হিরো থেকে জিরো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে একা হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ কি করছো গো বৌমনি? আমি চাকর বাকর মানুষ, বাড়ির কাজের লোক। কাজের লোক হলেও তো মানুষ। কি বললে তুমি? জানো মধু কাকা, আমার মা ছোট্ট থেকে আমাকে এইসব মূল্যবোধগুলো দিয়ে আমাকে বড় করে তুলেছে, আর এইসব মূল্যবোধগুলো তো একজনের কাছ থেকে আরেকজনকে অনেক অনেক আলাদা করে দেয়। জাগো সব কথা, কিন্তু শুভ্র, তোমার ভালো মার ব্যবহার দেখে আমার ভীষণ ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আরে দুশ্চিন্তা করার কি আছে বলো তো, আমি তো আছি, ঠিক ম্যানেজ করে নেব। হ্যাঁ, তা না হয় ম্যানেজ করে নেবেন, কিন্তু ওনার কথাটা তো ফেলে দেওয়ার নয়। উনি বললেন না তুমি ওনার একমাত্র ছেলে, উনি কত আশা করেছিলেন ধুমধাম করে বিয়ে দেবেন, অনুষ্ঠান হবে, আত্মীয় পরিজন আসবেন, আলোর রোশনাই হবে, কিন্তু কিন্তু ভাগ্য ভাগ্য আমাদের সব কিছু গড়েমিল করে দেয়। এই দামিনী, তুমি কি ভালো মায়ের কথায় কষ্ট পেয়েছো নাকি? না গো না, কষ্ট নয়, উনি আমাদের ব্যবহারে সন্তুষ্ট নন বলে আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি আর করে যাবে বলো মধু কাকা? আমাদের জীবনটা না একটা বইয়ের মতো, যার কোনো পথে দুঃখ, কোনো পথে সুখ, কোনো পাতায় হাসি, আবার কোনো পাতায় কান্না, কোনো পাতায় বিচ্ছেদ, আবার কোনো পাতায় মিল। মিলে যাবে, মিলে যাবে, যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্কটা এবার মিলে যাবে। আহ, কি সুন্দর জীবন দর্শনের কথা বললেন, শুনে যেন একেবারে প্রাণটা জুড়িয়ে যায়। দামিনী আমার বাবা। ও তাই? হ্যাঁ। তাহলে তো ওনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হয়। কে, কাদের কুলের বউ গো তুমি? আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলের বউ। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন সংসারকে হাসিতে খুশিতে ভরিয়ে রাখতে পারি। না, সুখের ঘরে শান্তি নেই গো, সুখের ঘরে শান্তি নেই। তাই তো আজ আমার এই ঘরটা একটা কারাগার হয়ে উঠেছে। আপনার বুকের মাঝে কেন এত কষ্ট? আজ থেকে আপনার কষ্টের ভাগ আমি নেব। সত্যি কথা বলতে কি, তোমাকে দেখে কর্তা বাবু খুব খুব খুশি হয়। তুমি ঠিক বলেছো মধু কাকা, তুমি ঠিক বলেছো। মানসিক ভারসাম্য হারাবার পর থেকে বাবাকে এতটা খুশি হতে আমি অনেক দিন দেখিনি। আমার মনে হচ্ছে শুভ্র, উনি অন্যকে খুশি রাখতে গিয়ে ওনার নিজের সুখটা যে কখন চুরি হয়ে গেছেন উনি নিজেই টের পাননি। এই মেয়ে, শোনো শোনো না, এসো। হ্যাঁ, বলুন বলুন বাবা। বাবা কে? বাবা কার বাবা? না না, আমি কারো বাবা হতে চাই না, আমি কারো বাবা হতে চাই না। কেন বাবা, এই মেয়েটার উপর আপনি খুব রাগ করেছেন বুঝি? কেন করব না, কেন করব না? তবে কি তুমি কি এই পুরো খোকাটার মা হতে পারো না? মা, মা, কেন পারবো না বাবা, কেন পারবো না? আমার মাই যে বলেন মেয়েরা নাকি মোমবাতির
মতো নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেয়। বাবা, মেয়েদের কিছুটা সময় কাটে বাপের বাড়িতে, বেশিরভাগ সময় কাটে শ্বশুর বাড়িতে। সেই জন্যই তো ছোট্টবেলাকার বাপের বাড়ি ছেড়ে কেমন স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ির লোকদের আপন করব বলে আমি এখানে চলে এলাম। তাই বাবা, আপনি আমাকে যা সাজাবেন আমি তাই সাজবো। মা, মেয়ে, বৌমা, সব কিছু। মেয়ে, বৌমা, সত্যি বলছি দামিনী, তোমাকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি পারবে আমার বাবাকে সুস্থ করে তুলতে। পারতেই হবে শুভ্র, আমাকে পারতেই হবে। তুমি দেখো, যে করে হোক আমি তোমার বাবাকে ভালো করে তুলবই। কি মজা, কি মজা, কি মজা! আমি ভালো হব, আমি ভালো। তুমি আমার সত্যি ভালোবাসবে তো? বাসবো বাবা, আমি খুব ভালোবাসবো। কিন্তু প্রথমে কি করবো বলুন তো? ওই যে প্রথমে আপনার এক মাথা চুল, আপনার এক মুখ দাড়ি, এই যে হাতে বড় বড় নখ আছে, ওগুলোকে কেটে একেবারে ফ্রেশ করব। তারপর আপনি সুন্দর করে স্নান করবেন। আমি নিজের হাতে সুন্দর করে ভাত মাখিয়ে আপনাকে খাইয়ে দেব। আমি গান গেয়ে গেয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দেব। আমি আপনাকে খুশিতে ভরিয়ে দেব বাবা। আমার সত্যি ভালোবাসবে তো? বাসবো বাবা, আমি সত্যি আপনাকে ভীষণ ভালোবাসবো বাবা। ভীষণ ভালোবাসবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আর আমার কোনো ভয় নেই গো, আর আমার কোনো ভয় নেই। আর আমার কেউ কিচ্ছু করতে পারবে না গো, কেউ কিচ্ছু করতে পারবে না। কেন জানো? আমার মা এসেছে গো, আমার বাবুর আনন্দে আমার খুব আনন্দ হচ্ছে গো দাদা বাবু। না যাই, আজকের শুভ দিনে বাড়ির সবাইকে মিষ্টি মুখ করাই, মিষ্টি মুখ। জানো দামিনী, বাবাকে এতটা আনন্দ পেতে দেখে আনন্দে আমারও চোখে জল চলে এলো। জানো, প্রথমে এই বাড়িতে ঢুকে তোমার ভালো মাকে দেখি না, আমার ভীষণ মন খারাপ হয়েছিল। কিন্তু যখন তোমার বাবাকে দেখলাম, তখন আমার বুকের ভেতর কি আবেগ, কি অনুভূতি যে কাজ করছে, আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে আমি বুঝতে পারছি দামিনী, তোমারই জন্য এই বাড়িতে স্বর্গ নেমে এসেছে তোমাকে স্ত্রী রূপে পেয়ে। আজ আমি ধন্য দামিনী। ও কথা বলো না গো, ও কথা বলো না। আমার মতো মেয়েকে বিয়ে করে তুমি যে আমাকে চিরঋণী করে দিলে। কিসের ঋণ বলো তো? সত্যিকারের ভালোবাসায় কোনো ধার দেনা থাকে না। তবু তুমি যা করেছো আজকের দিনে কেউ তো করবে না। সেই জন্য বলছি, তুমি দেখে নিও, এই সংসারকে সুখে রাখার জন্য দরকার হলে আমি আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি। আমি জানি দামিনী তুমি পারবে, কারণ তুমি যে সৎবংশা। তাই যেন পারি গো, তাই যেন পারি। সূর্য থেকে দুমুঠো রোদ নিয়ে আমরা জন্মেছি। আমরা আমাদের দু চোখে গঙ্গা ধরতে জানি। আমাদের বুকে জমা রাখতে জানি হাজার টর্নেডো। আমরা যে রূপকথার দেশের তারাদের নামিয়ে আনতে পারি এই পৃথিবীর মাটিতে। আমরা যে মঞ্জরি হয়ে ফুটতেও জানি, কারণ আমরা যে নারী। কিন্তু ম্যাডাম, বলবেন কি এই মহিষী নারীর সঙ্গে কি করে একটু প্রেম করতে পারি? প্রেম কি করে করতে পারবেন তা তো বলতে পারবো না। শুধু চোখের ভাষায় বুঝতে হয় আর মুখের ভাষায় খুঁজতে হয়। তোমার মুখের ভাষায় আমি আমার ভালোবাসার ছবি খুঁজে পাই। সত্যি বলছি দামিনী, তোমার কাজল কালো চোখে কি জাদু আছে না আমি নিজেই জানি না। আমি কিন্তু জানি তোমার এই হাতে আছে আমার ভালোবাসার পরশ। সেই কবিতা যাকে আমি ভাবি কিন্তু লিখতে পারি না। তুমি আমার সেই ছবি যাকে আমি ভাবি কিন্তু আঁকতে পারি না। তুমি আমার সেই প্রিয়তমা, শুধু একবার বলো ভালোবাসি। ভালোবাসি বললে ভালোবাসার ওজন যে কমে।
দামিনীর শ্বশুর বাড়ি চলে যাবার পর বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। আর 4 দিন হলো সে গেছে, তার কোনো খবর পাচ্ছি না। সব সময় দামিনীর মুখটা আমার চোখের সামনে ভেসে আছে। তুমি ঠিক কথা বলেছো সাধনা, এই কদিনে আমি ওর অভাবটা তিল তিল করে অনুভব করতে পারছি। দুঃখ কোথায় জানো? এত বড় বাড়িতে মেয়েটা বিয়ে দিলাম, অথচ বউ ভাতের কোনো অনুষ্ঠানই হলো না। আমিও তো তাই ভাবছি গো, আবেগের বসে শুভ্রনীল বিয়েটা করেই ফেললো। আর সেই জন্য বোধহয় দামিনীর শ্বশুর বাড়ির লোকেরা বউ ভাতের অনুষ্ঠানটাই বাদ দিয়ে দিল। আমার মনটা ভীষণ কুগাইছে। আমার মেয়েটা ভালো আছে তো? জানি না ঠাকুরের কি ইচ্ছা, আমার বড় মেয়েটা যে কেমন আছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার ভীষণ ভয় করছে। শুভ্রনীলের কথা বিশ্বাস করে ওদের বিয়েটা দিয়ে আমরা কিছু ভুল করিনি তো? ভুল কি ঠিক সেটা তার ভবিষ্যৎই বলবে। চোখের জলে অঞ্জলি দিয়ে ঠাকুরকে ডেকে ডেকে বলবো, ওগো ঠাকুর, আমার মেয়েটাকে ভালো রেখো, সুখে রেখো। জানি না ঠাকুরের কি ইচ্ছে, বিধাতার এই নিষ্ঠুর খেলা আমি কিছুই বুঝতে পারছি না। জানো সাধনা, আমার মেয়েটার জন্য না আমার মনটা বড় কেঁদে কেঁদে উঠছে গো। আমাদের কান্না ছাড়া আর কি আছে বলো? মেয়েটার উপর দেখি ঝড় বয়ে গেল, মানসিক অবস্থা ভালো নেই, ঠিক মতনে খাওয়া দাওয়া করছে কিনা দেখে যাই। তুমি চুপ করো সাধনা, তুমি চুপ করো, চুপ করো। খাওয়া দাওয়া তোকে করতেই হবে, আর যদি আমার হাতে খেতে না চায় চাপকে ওর পিঠের চামড়া তুলে নেব। মধু, এই মধু, তোর কর্তা বাবুকে এখানে নিয়ে আয়। এবার তুমি বুঝতে পারবে এই পদ্মাবতী বিশ্বাস কিভাবে বিশ্বাসে বিষ ঢালে। আরে ছাড় না তুই, কোথায় নিয়ে যাই বলতো? আমি তো জেনে শুনে বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, তোমার অনেক ন্যাকাম আমি সহ্য করেছি, আজ আমি তোমাকে খাইয়েই ছাড়বো। না খাবো না, খাবো না আমি, খাবো না। দিনের পর দিন এইভাবে না খেয়ে খেয়ে তুমি দুর্বল হয়ে গেছো, তোমার কষ্ট হচ্ছে না? সেটা যদি বুঝতো তাহলে এইভাবে প্রিয়জনদের সাথে দুর্ব্যবহার করতে পারতো না। প্রয়োজন হলে সবাই প্রিয়জন হয়ে যায়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে না সবাই অপ্রিয়। ওই, আরে ওই, কি ভেবেছো কি তুমি? তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, এখন আমি তোমার সাথে সম্পর্ক রেখেছি। স্ত্রী হিসেবে আমি তোমাকে ভালোবেসে চলেছি। ও জীবনটা আমার জ্বালিয়ে ওকে আমি আর সহ্য করতে পারছি না। সেটাই তো স্বাভাবিক। এই, হা করবে বলে পিন্ডি গিলবে? না না, খাবো না আমি, হাড়ে হাড়ে চিনেছি তোমাকে, তোকে শিখেছি আমি। তোর খাবো না। বাপ খাবে রে ঘাটের মরা। তুমি কি বলছো গিন্নিমা? ঠিকই বলছি, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার বেশি নাক গলাতে এলে না জুতিয়ে তোর মুখ লম্বা করে দেব। চাকর চাকরের মতোই থাকবে। যা ঘরের কাজ করবে। ঠিক, একদম ঠিক কথা বলেছো। সত্যি তো আমি বাড়ির চাকর, তাই এ বাড়ির লোকের কষ্ট দেখলে দুঃখ করা সাজে না। যারা পেটের দায়ে লোকের বাড়িতে কাজ করে পেট চালায়, তাদের চোখের জল মানায় না। মধু, মধু শুনে যা, মধু রে, মধু তুই শুনে যা। এই, তুমি পিন্ডে গিলবে না মারতে মারতে আমি তোমাকে খাওয়াবো? তোমার যা খুশি ইচ্ছে তাই করো। হ্যাঁ, তোমার যা খুশি ইচ্ছে তাই করো। দেখাচ্ছি মজা। হ্যাঁ, দেখাও। তার আগে একটা প্রলয়কে ফোন করে নি। হ্যালো 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 হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ। আমি তোমার পদ্ম বলছি, পদ্ম। আরে আমিও তো প্রলয় বলছি, একেই তো বলে টেলিব্যাকিং। এই শোনো, আমিও তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। যাকে ওইসব কথা এখন থাক, ওদিকের খবর কি বলো? আরে খবর আর কি, এই বিশ্বনাথ বিশ্বাস এবার আমাদের শেষ নিঃশ্বাস ফেলিয়েই ছাড়বে। কেন কেন? আরে কেন কি, তেজ কমলেও ন্যাকামো কিন্তু বন্ধ হয় না। আচ্ছা। এই শোনো, আজ থেকে এই বুড়োটাকে আমি নিজের হাতে খাওয়াবো। আচ্ছা। আর শোনো, আমি বিষের ডোজটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। ভেরি গুড, একেই বলে স্লো পয়জনিং। এই শোনো, স্লো পয়জনিং এর মাত্রাটা আর একটু বেশি করে বাড়িয়ে দাও। আরে সে না হয় বাড়ালাম, কিন্তু এদিকে যে খাল কেটে কুমির আনা হয়েছে সেই ব্যাপারে কি ব্যবস্থা নিলে? সে তো একটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে, তা না হলে ওই শয়তানি মেয়েটা আমাদের অবস্থা একেবারে ঢিলে করে ছাড়বে। তাহলে কি হবে? কি আর হবে? এই শোনো, আমি যা বলছি মন দিয়ে একটু শুনে নাও। ওই দামিনী আর শুভ্রনীলের সম্পর্কের মাঝখানে একটা ফাটল ধরিয়ে দিতে হবে, আর সেই সঙ্গে দামিনীর উপর কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা। ঠিক আছে, তাহলে তোমার সাজানো ছক ধরে ওই শয়তানিটাকে আমি এ বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা Very good. করছি। এই রাখছি, তোমার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ। বাই বাই।
কি মজা, কি মজা, কি মজা! ফুল ফোটার অপেক্ষা গাছের চেয়ে মালিরই বেশি হয়। হেডমাস্টার বলি খাবে চলো বলছি, নইলে তোমাকে খেলা দেখেই ছাড়বো বলে দিলাম। খেলা? হ্যাঁ, হ্যাঁ, খেলা দেখা মজা যায়। দেখাবো তোমাকে। কথার ভিড়ে কথা চাপা পড়ে যায় না। মেরে পুরো ভাম, আজ তোকে আমি একদম খেলা দেখিয়েই এইবার মজা দেখার বেলকিবাজি খেলাটা এই সংসার মঞ্চে আমি দেখাবো শাশুড়ি মা। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরো। আপনি হাত ধরতে বাধ্য করেছেন, সেই জন্য হাত ধরেছি। একটা কথা ভালো করে মনে রাখবেন শাশুড়ি মা, যার যেমন কর্ম তার তেমন ফল। আর এই দামিনী শুধু আপনাকে তার কর্ম ফলটুকুই দিয়ে যাবে। তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার কে। না 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 না, একদম না। বরং আপনাকে দেখে না আমার একটা ছড়া মনে পড়ে গেল, যাকে দেখে শ্বাস করে উড়ি উড়ি তাকেই বলে শাশুড়ি। কি বললে তুমি? হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলো, তবু বলতে বাধ্য হচ্ছি শাশুড়ি মা। আপনার মতো পূজনীয় শাশুড়ির মন পাওয়া আর ওই ফুটো কলসিতে জল ভরে রাখা দুটোই সমান। কি মজা, কি মজা, কি মজা! এইবার শুরু হবে নতুন খেলা। হ্যাঁ, সেই জন্যই তো আজ থেকে এই বাড়িতে সব খেলা বন্ধ। এইবার নতুন খেলা শুরু হবে, আর এই বাড়িতে আমি থাকতে থাকতে আর আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না বাবা। বাবা, বাবা, আপনার মেয়ে যখন এ বাড়িতে এসে গেছে তখন আপনার কিসের চিন্তা? আপনি একদম কান্নাকাটি করবেন না বাবা, একদম কান্নাকাটি করবেন না। এই, বাড়াবাড়ির একটা সীমা থাকে, ঘরের বউয়ের এত বাড় ভালো নয়। হ্যাঁ, আপনি কথাটা মন্দ বলেননি। ঘরের বউ লক্ষ্মী তখনই হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় বোবা। হ্যাঁ হ্যাঁ, এই সংসারে থাকতে গেলে তোমাকে বোবা হয়েই থাকতে হবে, কারণ এই সংসারে আমি হলাম শেষ কথা। আরে না না না, তাতে কি হয়েছে? তোতা পাখি তো অনেক কথা বলে, তবু সে কখনো ওই আকাশ ছুঁতে পারে না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! দজ্জাল শাশুড়িদের জব্দ করার জন্য এইবার বৌমাদের হাতে উঠে আসবে বিষের বাঁশি। বিষের বাঁশি, যে বাঁশিতে ফুল দিলে শুধু বিষের ধোঁয়া বেরিয়ে তোমাদের মতো শাশুড়িরা জ্বলে পুড়ে যাবে। আর যখনই সংসারে বিষের সবল বসাবে তখনই বাজবে বাঁশি। তখন তোমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। সুতরাং সাবধান, খুব সাবধান। সাবধান আমি অনেক আগে থেকে হয়ে আছি। এই সংসারে থেকে যে কেউ আমার মাথার উপর ছড়ি ঘোরাতে চাইলে তার হাতটা মুচড়ে ভেঙে দে। আমি বুঝিয়ে দেব তার পরিণাম কত ভয়ঙ্কর। তো আমিও সেই ভয়ঙ্কর পরিণামের জন্য সাগ্রহে অপেক্ষা করছি মহামান্য শাশুড়ি মা। আচ্ছা, তুমি নিজেকে কি ভাবো বলো তো? এই বাড়ির মালকিন? না 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 না, এত বড় পদবী যে আমি কখনোই ভাবতে পারিনি শাশুড়ি মা। আচ্ছা শাশুড়ি মা, আপনি যে নিজের বাড়ি বলছেন, মেয়েদের কি সত্যি কোনো বাড়ি আছে? জন্মের পর বাপের বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি, আর বার্ধক্যে ছেলের বাড়ি। তাই তো এত বড় পৃথিবীতে একটা ছোট্ট বাবুই পাখির বাসা আছে, অথচ একটা মেয়ের নিজের কোনো ঘর নেই। হ্যাঁ হ্যাঁ, এই ঘর এই সংসার সব আমার নিজের হাতে সাজানো, তাই এই বাড়িতে আমি কারো কর্তৃত্ব মানবো না। তোমাকে কি করে জব্দ করতে হয় সেটা আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে ভালো করে বুঝিয়ে। এতদিন তাই হয়ে এসেছে, কিন্তু আজ থেকে আর তা হবে না। কারণ আমার স্বামীকে অন্যের সুতোর টানে পুতুল হয়ে আমি কিছুতেই নাচতে দেব না। আরে তোমার থেকে আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। ওকে যদি বলি সূর্য পশ্চিমে ওঠে তাহলে পূর্ব দিকের কথাটা ও কখনো মুখেও আনবে না। কখনো না, আমার চোখে আমার স্বামীকে চেনাবো ওই সত্যের সূর্যটাকে। আরে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। সেই জন্যই তো মুখের কথাই নয়, আমি কাজে প্রমাণ করে দেব। 3 মাস নয়, 2 মাস নয়, মাত্র 1 মাসের মধ্যে আমি আপনার ওই দম্ভ অহংকার চূর্ণ করে দিয়ে আমি শুভ্রকে নিজের চোখে দেখিয়ে দেব কিভাবে আপনি বিশ্বাসের আড়ালে বেঈমানের ছুরি চালাচ্ছেন। আরে তুমি কি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছ? Yes, my dear mother-in-law.
আপনি যদি বলেন চ্যালেঞ্জ, তাহলে এটাই সত্যি। এই দামিনী কখনো মাথা নত করেনি অন্যায়ের কাছে, আর আজও করবে না। এই দামিনী কখনো অন্যের জন্য নিজেকে বদলায় না, আর আজও সে কখনো বদলাবে না। আরাধনা করবো ভেবেছি, বেল ফুল পাতা তোদের পায়ে দিয়ে আমি আরাধনা করে যাবো। গুরু, আমি কি করবো? আমার কি দোষ? আমার এই পয়সায় খাচ্ছ দাচ্ছ, অথচ কাজের বেলায় অষ্টরম্ভা। কি মুশকি, আপনার মাথা করে কথা ভাবলে না, আমার পা থেকে মতো চুল অব্দি ঠান্ডা হয়ে যায়, কুষ্টি মাথা হয়ে যায়। মাসে মাসে মোটা অঙ্কের টাকা নিচ্ছ, অথচ এদিকে লক্ষ্য করে দেখেছো ওই শালী দামিনী আমার ডান্স বার থেকে চলে যাওয়ার পর ওই ডান্স বার বন্ধের মুখে সমস্ত বিজনেস গুলো মন্দা চলছে, মন্দা। আমি বুঝতে পারছি বিপি, দিন বুঝেছো, বুঝতে পারলাম 10খানা মাল বোঝাই লরি পুলিশের হাতে ধরা পড়ে যেত না। তাছাড়া সমস্ত বিজনেসের উপর পুলিশি তল্লাশি চলছে, তল্লাশি। গুরু, বিপদের সময় মাথা গরম করবেন না, তাহলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আরে রাস্কেল, ক্ষতি হতে বাকি কোথায়? ওই শালী দামিনী বিয়ে করে বিশ্বাস বাড়িতে আসার পর বিশ্বাস বাড়ি থেকে আমি একেবারে আউট হয়ে গেছি। তাছাড়া বিশ্বাস ফ্যামিলির প্রপার্টি হাতানোর প্ল্যানটা সব ভেস্তে দিল ওই শালী মহিলা। কি কাণ্ড! শুধুমাত্র ওই মহিলার জন্য এখানে লাশ, ওখানে লাশ, সেখানে লাশ, উপরে লাশ, নিচে লাশ, সব জায়গায় লাশ। ওর সব রস আমি নিগড়ে নেব না। ওর সুখের সংসারে আমি ধস নামিয়ে দেবো। ঠিক বলেছেন বস। তাহলে একটা কাজ করি, ওই ইন্টারমিশনকে জব্দ করতে এখন থেকে আমি মাঠে নেমে পড়ি। মাঠে নেমে পড়ি? পাগলা, তুই কি ভেবেছিস আমি চুপ করে বসে আছি? কট লাইন ধরে অনেক দূর এগিয়ে গেছি, অনেকগুলো প্ল্যান আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, বুঝলি? অনেকগুলো প্ল্যান আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। নাম্বার ওয়ান, ওই দামিনী যে ওই ডান্স বারে গিয়ে দেহ ব্যবসা করতো, এই কথাটা সমস্ত জনগণের মুখে ছড়িয়ে দিতে হবে। নাম্বার টু, দামিনীর অতি আপনজন বাবা মা ভাই বোন সবাইকে ব্ল্যাকমেল করতে হবে, ব্ল্যাকমেল। নাম্বার থ্রি, দামিনী সেনের অতি আপনজন ভাই কিংবা বোনটাকে তুরুপে তাস করে কিডন্যাপ করতে হবে, কিডন্যাপ। একদম ঠিক বলেছেন বস। কিন্তু স্যার, ওই সব গেম প্ল্যান যদি না খাটে, রং নাম্বার যদি না লাগে, তখন কি হবে? তখন আবার ভেতরে ঘুমিয়ে থাকা হিংস্র পশুটা আরো হিংস্র হয়ে উঠবে। ভালো মানুষের মুখোশটা খুলে আমি সাজবো নরকের নাটবর। আমার ছোট্ট একটা ইশারায় মন্টু তার দলবল নিয়ে সোজা পৌঁছে যাবে দামিনীর বাপের বাড়ি। গভীর রাতে সুযোগ বুঝে ওই বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে, আর সেই আগুন যখন তাও তাও করে জ্বলে উঠবে, ওই আগুনে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে দামিনী সেনের পুরো পরিবার। পাবলিক যদি দেখে ফেলে তখন কি হবে? কিচ্ছু করতে পারবে না। টাকা খাইয়ে পাবলিকের মুখ আমি বন্ধ করে দেব, টাকা খাইয়ে পুলিশের চোখে পরিয়ে দেব ঢুলি, আর যে সারা আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে দুনিয়ার মুখ থেকে চিরতরে আমি আউট করে দেব। পিপি, পিপি মানে www.বেইমানি.com। এই পিপি পিস্তলের নারী কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই পিস্তল থেকে মাত্র একটা গুলি খরচ করব, আর ওই শালী দামিনীর লাশটা ভেসে উঠবে ওই নদীর জলে। আমি শুনলাম ভাগ্যিস গেস্ট রুমটা পরিষ্কার করতে এসেছিলাম। না না না, এই ভয়ঙ্কর ঘটনাটা এখনই গিয়ে বৌমণিকে জানাতে হবে। যেভাবেই হোক তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। দেখা নেই, কত সাধ্য সাধনা করলাম, অথচ আমার বউয়ের দেখা পাচ্ছি না। লোকে শুনলে হাসবে, আমি জানি লোকে শুনলে হাসবে যে আমার বউ দামিনী বিশ্বাস এখন আমার কাছে ডুমুরের ফুল হয়ে গেছে। এই জন্যই আমার ব্যাচেলার বন্ধুরা বলে বিয়ে মানে হচ্ছে আছলা বাঁশ। বাস কিনা জানি না, তবে বিবাহ মানে তোর জীবনে বিপদ বাড়ানো হলো। কেন কেন এই কথা বলছো কেন ভালো মা? তাও ভালো যে বিয়ের পর বউয়ের পাল্লায় পড়ে তুই তোর মায়ের কথাটা ভুলে যাস। ভালো মা, তুমি যে আমার জীবনে কি
সেটা দামিনী ভালো করেই জানে। আরে জানে যদি মানে কই, ও তো আমার কোনো কথাই শোনে না। আরে বাবা, ও যদি তোমার কোনো কথা না শোনে তাহলে তোমাকে বকবে, শাসন করবে, ধমকাবে। খেপেছিস? ওকে শাসন করব আমি? আরে কেন করবে না বলো তো? ওকে শুধু আমার বউ, তোমারও তো বউমা। বৌমা? আরে ও যদি সত্যিকারে বৌমা হতো তাহলে নিজের শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসতো। আচ্ছা ভালো মা, তুমি দামিনীকে একটু নিজের মতো করে গড়ে নাও না, তাহলেই তো ঝামেলাটা মিটে যায়। আচ্ছা ঝামেলায় পড়েছি তো আমি। আরে বউটা যে বড্ড বদ মেজাজি, নিজেকে ভাবে আমি সব জানতা, আমারই হয়েছে যত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় দামিনীকে বুঝিয়ে বলবো যে আমার জীবনে আমার ভালো মা স্থান ঠিক কতখানি, ঠিক আছে? সে তো আমি জানি বাবা, তবু ভয় হয় ছলা গলায় অভিনয়ে ও যদি আমার বিরুদ্ধে তোর কান ভারী করে তোলে তখন তুই তোর মাকে ভুলে যাবি না তো? তুমি ভুলে যেও না ভালো মা, তোমার বিরুদ্ধে আমার কাছে যদি কেউ খারাপ কথা বলতে আসে তাহলে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না, এমনকি দামিনীকেও না। কি বলছিস? মনে থাকবে? তাহলে তুই তোর মাকে কথাই দে যে বউয়ের পাল্লায় পড়ে তুই তোর মাকে কোনোদিন কষ্ট দিবি না। আমি তোমাকে কথা দিলাম ভালো মা, তোমার মাথায় হাত রেখে শপথ নিলাম, যে কোনো সিচুয়েশনই হোক না কেন আমি কখনো তোমার কোনো অসম্মান হতে দেব না। যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম, ছেলে কিন্তু আমার হাতের মুঠোয় আছে। ভালো মা, তুমি কি কিছু বলছো? আমি? না না বাবা, না, না। আমি আবার কি? তুমি যেন কিছু একটা বললে। না না বাবা, আমি কিছু বলিনি বাবা, আমার অনেক কাজ পড়ে আছে বাবা, এখন আমি আসি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ভালো মা যে কখন কি বলে নিজেই জানি না, কিন্তু এখন দেখছি সংসারে টিকে থাকতে গেলে সার্কাসের ব্যালেন্স খেলাটা শিখে রাখা দরকার। সংসারের সার্কাস, সার্কাসের সংসার। সার্কাস আর সার্কাসের সংসার, যাক ওইসব কথা, এখন চা এনেছি, খেয়ে নাও। কি ব্যাপার? যাকে আমি এত ভালোবাসি তিনি একা মুখ গোমরা করে ছাতে দাঁড়িয়ে আছে কেন? কি 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 বললে? ভালোবাসা? হ্যাঁ। ভালোবাসা কথাটা তোমার মুখে মানায় না দামিনী। বাবা, রাগ হয়েছে বুঝি? তার আগে বলো, চায়ে এত চিনি দিয়েছো কেন? মনে তো হচ্ছে যেন চিনির শরবত খাচ্ছি। তাহলে মনের ভুলে দুবার দিয়ে ফেলেছি। মোটেও তা নয়, চায়ে একটা দানাও চিনি নেই। এই, আমি কি সুগারের পেশেন্ট? শুভ্র, কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি এমন করে কথা বলছো কেন? এই শুভ্র, শোনো না, তুমি কি জানো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? কেমন কেমন? হাত আর চোখের মতো। হ্যাঁ, হাত যখন ব্যথা পায় তখন হাত চোখের জল মুছিয়ে দেয়। থামো থামো, তোমার এই সব কাপড় টাপড় রাখো তো। ঠিক আছে, কাব্য না হয় রাখলাম, এবার কঠিন বাস্তবটা শোনো শুভ্র। শুভ্র, তুমি কি জানো তোমার বাবা কোনো মেন্টাল পেশেন্ট নয়? মানে? কিন্তু বাবা তো অনেক দিনের মেন্টাল পেশেন্ট। না না শুভ্র, না, এর মধ্যে রয়েছে একটা গভীর রহস্য। কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ শুভ্র, হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার বাবার খাওয়ারের সঙ্গে স্লো পয়জন করা হচ্ছে। স্লো পয়জন? মানে তুমি কি বলছো? আমি ঠিক বলছি, আমি ব্যাপারটা শিওর হওয়ার জন্য একবার নয় তিনটে ল্যাবে 3 বার টেস্ট করেছি, প্রত্যেকটা সেম রেজাল্ট, একই রিপোর্ট। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে বা কারা কেনই বা বাবাকে বিষ খাওয়াবে? খুঁজতে হবে শুভ্র, খুঁজতে হবে। ছেলে হিসাবে তোমার এটা দায়িত্ব। কে তোমার বাবার এত বড় সর্বনাশ করছে? কে? কারাই বা করতে পারে বলো তো? মধু কাকা এই বাড়ির অনেক পুরনো লোক, আর আঙ্কেল এত বড় প্রপার্টি সামলাচ্ছে বিনা বেতনে, তাহলে কি সম্পত্তির জন্য বাবাকে বিষ খাওয়াবো আমি? তুমি ভুল করছো শুভ্র, এ বাড়িতে আরো একজন আছে। আরো একজন মানে? কার কথা বলছো তুমি? এই, তুমি কি ভালো মায়ের কথা বলছো? যদি বলি তাই। একটু আগে ভালো মা এই কথাগুলোই বলছিল। তুমি আমাকে যা বলবে সব বিশ্বাস করতে হবে। তুমি কথা বলছো, আর যদি না তুমি আমাকে বিশ্বাস করো তাহলে ভবিষ্যতে ঠকবে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয় জানি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি পেয়ে গেছি, যাকে ভালোবেসে বিয়ে করেছি কি তার মানসিকতার পরিচয়? আমি তোমার ভালোমার মতো আমার নোংরা মহিলা নয়। ছি 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 দামিনী ছি, যে ভালো মাকে আমি দেবীর মতো পুজো করি, আর সেই ভালো মার সম্পর্কে কথা বলতে তোমার লজ্জা করে না? শোনো প্লিজ প্লিজ শুভ্র, তুমি আমার কথা শোনো। তোমার ভালো মা মোটেও ভালো মেয়ে নয়, তোমার ভালো মা নোংরা, এত অসৎ চরিত্রের মহিলা। Just keep your mouth shut. এখন আমি বুঝতে পারছি যে তুমি ভালোবাসার যোগ্য নও। তোমাকে ভালোবেসে বিয়ে করি না, আমি আমার জীবনে চরম ভুল করেছি। হ্যাঁ দামিনী, হ্যাঁ, ভুল ভুল ভুল। শুভ্র, শুভ্র, তুমি আমার কথা বিশ্বাস করো। আমার স্বামী শুভ্র
আমাকে একটু বিশ্বাস করে না, একটু না। যে স্বামীকে আমি মন প্রাণ দিয়ে পুজো করি, আমার সে স্বামী আমাকে একটু বিশ্বাস করে না। ঠাকুর ঠাকুর তুমি তো জানো ঠাকুর, আমি কোনো কিছু মিথ্যে বলছি না, সব সত্যি বলছি। একই হয়ে গেল ঠাকুর, একই হয়ে গেল। আমি যে চেয়েছিলাম আমার স্বপ্নের ঘর আমি ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে বানাবো, কিন্তু কোনো এক অজানা কাল বৈশাখী ঝড়ে আমার সে ঘরটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি কিচ্ছু করতে পারছি না ঠাকুর, আমি কিচ্ছু করতে পারছি না। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমি কি করবো? তুমি আমাকে শক্তি দাও। না, এত সহজে আমি ভেঙে পড়বো না। আমার বাবা সব সময় বলতো, দামিনী, এই দামিনী, কোনো বিষয়ে তুই মাথা নত করবি না, কোনো বিষয়ে না। ওরে কেউ কথা না কয়, ওরে ও রে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই জানে বন্ধু দিয়ে সবাই করে ভয়, তবে পথের কথা তুই রক্ত মাথা চরণ তোলে, একলা দোলো তুই রক্ত মাথা চরণ তোলে, একলা দোলো। যদি তুমি গান শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর গান শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর গান শুনে কেউ না আসে, একলা চলো রে। আমার কিচ্ছু ভালো লাগছে না। আজ কতদিন হলো আমি মেয়েটাকে চোখে দেখিনি, তার কণ্ঠে গানও শুনিনি। দামিনীর কণ্ঠে আর গান শুনে লাভ নেই। ঠাকুর আমাদের মুখ তুলে চেয়েছে, এবার ছোট দামিনীকে গান শেখানোর জন্য তৈরি হও। ছোট দামিনী, তুমি যে কি বলো না, আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে? তোমার মাথায় তো শুধু গোবর ভর্তি। একদম বাজে মস্করা করবে না বলে দিচ্ছি। কি হয়েছে পরিষ্কার করে বলো। আগো খুশির খবর গো, খুশির খবর। খুশির খবর? হ্যাঁ, তুমি এখন দাদু হতে চলেছো। দাদু? ও, তোমার কথা শুনে না আমার নাচতে ইচ্ছে করছে। এই খুশির খবরটা দামিনী আমাকে ফোন করে জানালো। আমার সেই ছোট্ট মেয়েটা আজ মা হতে চলেছে। এর থেকে আনন্দের কি আছে? এটা কি চারটিখানি কথা? এবার আমাদের সবাইকে না কোমর বেঁধেই নামতে হবে। আমি কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছি মা। মামার দায়িত্ব পালনের কাজগুলো আমার মনের খাতায় সব লিখে ফেলেছি। শুধু একা লিখে রাখলে হবে না দাদা, আমাকেও কয়েকটা পেজ লাইন ধার দে, আমি আমার মাসি হওয়ার খুশির খবরটা ওই খুশির পেজ লাইনে লিখে রাখবো। জানিস মা, আমি ঠিক করেছি, আমার দামিনীর যদি ছেলে হয় না, তাকে আমি গানের মস্ত বড় ওস্তাদ বানিয়ে ছাড়বো। ওস্তাদ? না না, ওসব চলবে না। সে বরং তার বাবার মতো মস্ত বড় ডাক্তার হবে। ডাক্তার? মোটেই না। দিদির মেয়ে হলে দিদির মতো দোস্তি আর মস্ত বড় গায়িকা হবে। আর যদি ছেলে হয় তাহলে নামি কোম্পানি দামি ইঞ্জিনিয়ার। আরে ইঞ্জিনিয়ার তো ঘরে ঘরে অলিতে গলিতে কত ঘুরে বেড়াচ্ছে। আমার ভাগ্নে হবে কলেজের প্রফেসর। আরে না 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 না, ওসব প্রফেসর চলবে না। ও হবে গানের মস্ত বড় ওস্তাদ। না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না প্রফেসর, না ইঞ্জিনিয়ার, না প্রফেসর, না ইঞ্জিনিয়ার, না প্রফেসর, না প্রফেসর। তোরা থামবি? আগে তো পৃথিবীতে সেই দস্যুটাকে আসতে দে। তুমি দেখে নিও বাবা, দিদির ছেলে বা মেয়ে যাই হোক না কেন দিদির মতোই দেখতে হবে। দিদির মতো দেখতে হলে ক্ষতি নেই, কিন্তু দিদির মতো যদি দোষী হয় না, আমাদের হাড় মাংস গুটিয়ে যাবে। তা যা বলেছো দামিনীর মা, ও যখন ছোটবেলায় যে কাণ্ড করে বসতো না, তাই দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারতাম না। তোমার মুখেই তো শুনেছি বাবা, দিদি নাকি গাছে চড়ে টিয়া পাখির ছানা ধরে নিয়ে আসতো। আমারও বেশ মনে আছে, দিদির সঙ্গে ওই বোস বাবুর বাগানে গিয়েছিলাম ইয়া বড় বড় পেয়ারা চুরি করতে। আরে শুধু কি তাই, ইয়া মস্ত বড় সাপের লেজ ধরে সে কি বনবন বনবন করে ঘুরাচ্ছিল। বাপ রে বাপ, তাই দেখি তোর মায়ের সে কি কাণ্ড। দামিনী বাড়িতে এলে তাকে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারতো না। কিন্তু তুমি দেখে নিও বাবা, আমাদের পুচকুকে আমরা কিন্তু একদম বকবো না। তাহলে কি করবি? কি আবার করব? আদর করব আর খুব খুব ভালোবাসবো। তাই বুঝি? আসবে ঘরে খোকন সোনা, আসবে ঘরে খোকন সোনা, মুখটা ভরে যাবে যখন ডাকবে মাসি, মাসি ও
যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে যে এত অবাধ্য হবে আমি ভাবতে পারছি না। ভালো মা, যারা বার ডান্সারে নাচ গান করে তাদের স্বভাব চরিত্র কোনোদিন ভালো হয় না। অসম্ভব, এইসব কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে হবে? এইসব মেয়েলি ব্যাপার তুই বুঝবি না। তুই জানিস কাকে তুই ঘরের বউ করে নিয়ে এসেছিস? দামিনীর মতো একটা ভালো মেয়েকে আমি কি করে অবিশ্বাস করব? ভালো মা, তুই ছোটবেলায় যে দামিনীকে চিনতিস সেই দামিনী আর নেই। টাকা রোজগার করছো, ও কি না করেছে? টাকা রোজগারের জন্য কি করেছে? চুপ করে থেকো না, বলো কি করেছে, বলো আমায় বলো। মা হয়ে সেই সব ক্লেচ্ছার কথা আমি মুখে আনতে পারবো না বাবা, তুই আমাকে জোর করিস না। তো তুমি না বললে আমি জানবো কি করে? সেই সব কথা তোকে একজনই খুব ভালো করে বুঝিয়ে বলতে পারে। কে? আমি বলতে পারি বাবা। এ কি আঙ্কেল তুমি? তোর ভালো মায়ের মুখে দুঃসংবাদটা শুনে ছুটে আসতে বাধ্য হলাম। দুঃসংবাদ? আরে দুঃসংবাদ নয় তো কি, দামিনীর গর্ভে তোর সন্তান, এটা আমার কাছে দুঃসংবাদ নয়, বিনা মেঘে বজ্রপাত। কি বলছো কি আঙ্কেল? বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র তোর বোঝার জন্য। তাই তো ফার্স্ট ফ্লাইটটা ক্যান্সেল করে আমি চলে এলাম। এর পরের ফ্লাইট আছে মাত্র 5 ঘন্টা পর। এই অল্প সময়ের মধ্যে তোকে যে আমি কি করে বোঝাই বাবা। কিন্তু তোমাকে যে বোঝাতেই হবে। চুপ করে থেকো না আঙ্কেল, বলো কি হয়েছে আমায় বলো। আচ্ছা শুভ্রনীল, ওই মেয়েটাকে তুমি কতটুকু চেনো? একটা ভ্রান্ত ধারণা নিয়ে ওই মেয়েটাকে তুমি বিশ্বাস করে বসে আছো। সেটাই তো স্বাভাবিক আঙ্কেল, যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকে বিশ্বাস করাটা তো স্বাভাবিক। না না, অপরাধের কথা নয় বাবা, আমার তো এখন দিনের আলোর মতোই পরিষ্কার যে দামিনীর স্বভাব চরিত্র মোটেই ভালো নয়। কি বলো ভালো মা? আমার দামিনীর স্বভাব চরিত্র একেবারে যাতা জঘন্য। সেদিন রেপ হয়নি, মোটা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে রেপের নাটক করছে। নাটক করে কি হবে? আমি দামিনীকে নিজের চোখে দেখেছি। আরে দেখলে কি হবে, বুঝে উঠতে পারোনি? পুরোটাই নাটক। ও টোটাল ফ্যামিলিটা তোমার সঙ্গে নাটক করে যাচ্ছে বাবা। কি বলছো কি আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। দামিনী তার গর্ভের পাপের সন্তানটাকে তোমার সন্তান বলে চালিয়ে দিতে চাইছে। না 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 না, ওই না, এই কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করলে হবে বাবা, আমার তো মনে হয় বিয়ের আগের কারণে আজও সন্তান সম্ভব। আমার সব মিলেমিলে যাচ্ছে। হ্যাঁ, আমি কিছু ভাবতে পারছি না। ভাবতে হবে শুভ্রনীল, ভালো করে ভাবতে হবে, বুঝলে? ওই বারসিঙ্গারের মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে এই বিশ্বাস বাড়ির মান সম্মান সবকিছু তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছ। আর আমার সময় নেই, এখনই আমাকে চলে যেতে হবে। তবে হ্যাঁ, তোমার এই পদ্মার আঙ্কেল তোমাকে কথা দিয়ে যাচ্ছে, অতীতে তোমার পাশে যেমন ছিল আজও আছে আর ভবিষ্যতেও সে থাকবে। তবে হ্যাঁ, যার পূর্বে আরেকটা ছোট্ট কথা বলি, ওই দেহ প্রসারিণী কলঙ্কিনী মেয়েটার সঙ্গে তুমি যেন কোনো রকম সম্পর্ক রেখো না। মাইন্ড কি বলে গেল? আমি দামিনীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি জানি বাবা, তুই আমাদের বিশ্বাসই করতে পারছিস না। বলো না বলো না বলো না, বলো মা, বলো না প্লিজ 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 প্লিজ, জবাবে বলো না, বলো না। তুই আমাকে মা বলে ভাবতেই পারিস না। আর যদি পূর্ণিমাদি বেঁচে থাকতেন তাহলে পারতিস তোর ওই গর্ভধারিণী মাকে এইভাবে অমান্য করতে? মা গো, আমি তো কখনো তোমার কোনো অমান্য করিনি মা, কিন্তু আজ আমার ভাবতে খারাপ লাগছে যে আমার দামিনী এতটাই খারাপ। তুই একটু বোঝার চেষ্টা কর বাবা, আমার তো মনে হয় ওই মেয়েটা এবারই সমস্ত সম্পত্তি হাতাবার মতলবে তোর ঘাড়ে চেপে বসেছে। তাই ওই বিষটাকে তুই ঝেড়ে ফেল। বিষ? আমিও তো একটা মেয়ে, সময়ক্ষণ পরিস্থিতি বুঝেই বলছি, ওটা একটা পাপের সন্তান। বলো না বলো না, ওভাবে বলো না, প্লিজ 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 বলো না, ভালো বলো না। তাই তোকে যে ঠকিয়েছে সেই শয়তানি দামিনীকে আজই তুই লাথি মেরে এ বাড়ি থেকে তাড়িয়ে দে। এটা তোর মায়ের আদেশ। না 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 না, এই হয় না, এই হতে পারে না। ব্রেনটা আমার পাগল হয়ে যাচ্ছে। যে দামিনীকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, সেই দামিনী আমার দামিনী এমন হতে পারে না। কিন্তু আঙ্কেল যে বলে গেল
দামিনীর গর্ভের সন্তান তোর সন্তান নয় শুক্রনী, ওটা একটা পাপের সন্তান, ওটা একটা পাপের সন্তান, ওটা একটা পাপের সন্তান। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অন্যটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি তুমি তো চেম্বারে চারজন এখন রেডি হয়নি। যাকে ভালো হয়েছে। এই এই জানো জানো খবরটা পেয়ে না আমি কালী মন্দিরে গিয়ে ছোট্ট পুজো দিয়ে এসেছি। এসে তো তোমার মাথায় না আমি ঠাকুরের ফুলটা একটুখানি আজকে না এই বেশে তোমাকে দারুণ দারুণ সুন্দর দেখাচ্ছে, প্রয়োজনের থেকেও বেশি। শোনো কি হচ্ছে শোনো, তোমার কি শরীর খারাপ? শোনো না, তুমি সেদিন আমাকে অনেক কথা বলেছো, আমি কিন্তু তোমাকে একটা কথাও বলিনি, কিন্তু আজ তোমাকে দেখে আমার বড্ড হারাবার ভয় করছে। বন্ধ করো তোমার এই সব নাটক। আমি তোমার সঙ্গে নাটক 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 নাটক, তুমি আমার সঙ্গে নাটক, তুমি আমার সঙ্গে অনেক কিছুই করছো। আমি তোমার ভালো চেয়েছিলাম, আর তার জন্য তুমি আমার জীবনটা শেষ করে দিলে। শেষ বলো না শুভ্র, বলো না আমি কি করেছি, আমি কি করেছি? কেন করো না? তুমি যেদিন রেপিস্ট হয়েছিলে সেদিন তোমার জীবনটা ছিল আস্তাকুরের আবর্জনার মতো, আর সেখান থেকে তুলে এনে আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর তার প্রতিদানে তুমি আমার জীবনটাই বিষ ঢেলে দিলে। আমি তোমার জীবনে বিষ ঢেলিনি শুভ্র, আমি যেটাই সত্যি আমি শুধু সেটাই বলেছি। বাবা বাবা বাবা, তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা অনুচিত। ইচ্ছে করছে তোমার গাল দুটো থাপড়ে লাল। শুভ্র, আজ তুমি আমার গায়ে হাত তুলতে এসেছো। তোর ভাগ্য অনেক ভালো,
আমার সৌজন্যবোধ আছে বলে মুখে বলেছি, কাজে করিনি। ভালোবেসে বিয়ে করেছিলে বউ পেটানোর জন্য। বেশি কথা না বলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। চলে যাবো মানে? কোথায় যাব? আমার গর্ভে তোমার সন্তান। অসম্ভব, এই সন্তান আমার নয়, আমার হতেই পারে না। তোমার গর্ভে যে বিষ বৃক্ষটা একটু একটু করে বাড়ছে না, সেটা তোমার ব্যভিচারের ফসল, সেটা তোমার পাপের ফসল। আসলে সেদিন সেই রাত্রে তুমি রেপ হওনি, নিজের শরীর বিক্রি করে হাজার হাজার টাকা কামিয়েছিলে, আর সেই রাতের ফসল স্বরূপ এই সন্তান। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনোবার সিংহার নও, তুমি একটা বেশ্যা, বেশ্যা, বেশ্যা। অনেক বলেছ, আর একটা কথা তুমি বলবে না, আর একটাও না, আর একটাও না। অনেক বলেছ, অনেক বলেছ। আজ তোমাকে দেখি না, তোমাকে দেখে আমার বড্ড ঘেন্না হচ্ছে, ঘেন্না। এই মানুষটাকে আমি একদিন গান শিখতে শিখতে ভালোবেসেছিলাম। অসহ্য লাগছে, অসহ্য লাগছে, তোমার কথাগুলো আমার অসহ্য লাগছে, তোমাকে আমি সহ্য করতে পারছি না। শোনো শোনো, আমার একটা কথা। Get out! I say get out! আমি জানতে চাই তুমি যাবে কি না। আমি আবারও বলছি, তুমি যাবে কি না। যাবো, যাবো, যাবো। শোনো, এত বড় কথা শোনার পর আমি এই বাড়িতে একটা মুহূর্ত থাকবো না। আমি আর থাকবো না। আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। আমি এক্ষুনি, তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি শুভ্র, আমি জীবনে কখনো, অন্তত তোমার কাছে আর কখনো ফিরে আসবো না। তুমি শুনতে পাচ্ছ? তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? আমি অন্তত তোমার কাছে আর আমি কখনো ফিরে আসবো না। আমি জীবনে কখনো অন্যের কাছে কখনো মাথা নত করিনি, আজ কোনো করবো না। আমি জীবনে কাউকে কখনো অসম্মান করতে শিখিনি, আর আজও করবো না। অন্ধকার গুহা থেকে একটা সিঁড়ি না খুঁজে পাওয়ার জন্য এলোমেলো হয়ে গেল আমার একটা নিশ্চিন্ত আশ্রম। তবু আমি দোষ দিই না কাউকে, কারণ দুঃখ যে পাওয়ার আমি একাই পাবো, আমি একাই পাবো, আমি একাই পাবো, আমি একাই পাবো। হাপুলি তো হাজাই কেন বুঝতে পারছো না মা? তোমরা কেন বুঝতে পারছো না? দিদির জন্য আমার কেয়ারে চরম ক্ষতি হতে চলেছে। দিদির প্রত্যেকটি ঘটনায় লজ্জায় আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে। কি বললি তুই? আমার দামিনীর জন্য তোদের জীবনে চরম ক্ষতি হতে চলেছে? কত বলবো মা, আর কত বলবো? দিদির জন্য সমাজে মুখ দেখানো দেয়, তারপর আবার শ্বশুর বাড়ি ছেড়ে আমাদের ঘরে এসে বসেছে। চুপ কর, চুপ কর তোরা। যে দিদি তোদের জন্য এত কিছু করলো, আজ তোরা তাকে বোঝা ভাবছিস? ও মা, তুমি বোঝার চেষ্টা করো। এই ঘটনাগুলো খুব খারাপ প্রভাবে আমাদের জীবনে এসে পড়ে। অত শত বুঝি না, যাই প্রভাব পড়ুক না কেন, সে তো আমাদেরই সন্তান। তাছাড়া তো দিদির অবদানকে তোরা অস্বীকার করতে পারিস? এতে
এতে অস্বীকারই প্রশ্ন উঠছে কেন? এরকম তো অনেকেই করে থাকে, তাতে তো বাহাদুরি কিছু নেই। নেই বলে কি মেনে নেবো তাই না? তুই কি করেছিস, কি করেছিস তুই এই সংসারটার জন্য? এখনো পর্যন্ত এই বয়সে লোকের বাড়ি ঘুরে ঘুরে আমাকে গান শেখাতে যেতে হয়। একটা পয়সা দেওয়ার মুরদ আছে তোর? তুই কি জানিস তোর দিদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার আগে তার সঞ্চয়ের সমস্ত টাকা আমার হাতে তুলে দিয়ে বলেছিল তোদের প্রতিপালন করার জন্য, আর তুই সেই দিদির নামে এত বড় কথা বললি? দাদা বলেছে, একদম ঠিক কথাই বলেছে বাবা। আমি কলেজে মুখ দেখাতে পারছি না, আমার বান্ধবীরা নানান কথা বলছে। তুই ওই ফ্যামিলির মেয়ে, তোর দিদি এসব করেছে? তুই তো তোর দিদিকে চিনিস, তাদের মুখের উপর তুই জবাব দিতে পারলি না। কি জবাব দেবো? হ্যাঁ কি জবাব দেবো? তোমরাই তো দেখলে দিদির শ্বশুর বাড়িতে একই অবস্থা, অথচ সে ঠিক হা করে বসে আছে। আরে বাবা, সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। সংসারের তুই কি বুঝিস রে মৌ? তুই কি বুঝিস যে সংসারে সন্তান সম্ভব হবার পরেও প্রমাণ দিতে হয় গর্ভের সন্তানটা কার? সেটা আমার কাছে কি দুর্বিষহ যন্ত্রণা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রে মৌ। সেই জন্য বুঝি স্বামীর ঘর ছেড়ে রাজরানী হয়ে থাকবি বলে এখানে এসেছিস? বলিস না রে ভাই, তুই ও কথা বলিস না। আমার মতো মেয়েরা জানে বাপের বাড়ি ছেড়ে গিয়ে শ্বশুর বাড়ির জনদের কি করে আপন করে নিতে হয়। হ্যাঁ আমি মানছি আমার স্বামীর কাছে আমি রাজরানী হতে পারিনি ঠিকই, কিন্তু বাবা বলো না বাবা, আমি তোমার কাছে তো রাজকন্যা, তাই না বাবা? বলো না বাবা, বলো না। হ্যাঁ রে মাহেব, তাই আমি বলছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই এই বাড়িতে মাথা উঁচু করেই থাকবি। বেশ বাবা বেশ, তোমার একটা কথাই আমাকে ভুলিয়ে দিতে পারে আমার হাজারো যন্ত্রণা। তো আমরা কি করে ভুলবো? তুই তো শ্বশুর বাড়িতে জায়গা পাসনি। কেউ কাউকে জায়গা করে দেয় না রে মৌ, জায়গা করে নিতে হয়। যদিও ওই বাড়িতে আমি আর কখনো ফিরে যাব না মাগো। যে সংসারে কোনো স্বামীর সাপোর্ট তার স্ত্রী পায় না, সে সংসারে কোনো স্ত্রী ভালো হতে পারে না মা, কোনো স্ত্রী ভালো হতে পারে না। কিন্তু আমরা তো জানি সুব্রতা খুব ভালো ছেলে, তাহলে তার সম্পর্কে তোর ভাঙন ধরলো কেন? বিশ্বাস রে ভাই, বিশ্বাস কথাটা বেশি দিন টিকে না। শুভ্রনীল বড়মাপের ডাক্তার হতে পারে ঠিকই, কিন্তু মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই। সে তার মায়ের হাতের খেলার পুতুল ছাড়া আর কিচ্ছু না। তোর মতো মেয়ের মুখে এসব কথা মানায় না রে দিদি। তুই চুপ কর মা, তুই চুপ কর। সুজা বাচ্চালুনির বিচার করে। এতই যদি জ্ঞান বিদ্যে, তাহলে ভালো ঘর বড় বর পেয়েও ধরে রাখতে পারলি না কেন? তুই নিশ্চয় সেখানে কি কোনো স্বাধীনতা দেখিয়েছিস? মুখে বড় বড় কথা বললে বড় হওয়া যায় না। চলে আয় বোন। জানো বাবা, জানো মা, আজ আমার এতদিন পরে নিজের ভাই বোনের মুখের কথাগুলো শুনে মনে হলো এই জীবনে আমি কারোর মনের মতো হয়ে উঠতে পারলাম না বাবা। দুঃখ করিস না মা, দুঃখ করিস না। ওরে মা, আমি বলছি দেখবি তুই একদিন খুব ভালো থাকবি, সুখে থাকবি, শান্তিতে থাকবি রে মা। ভালো থাকা, সুখে থাকা, শান্তিতে থাকা। জানো বাবা, কষ্টটা কখন হয় জানো? যখন বুকের মধ্যে এক রাস যন্ত্রণা বুকে চেপে রেখে সবাইকে বলতে হয় আমি খুব ভালো আছি গো, আমি খুব সুখে আছি। আমি তো জানি আমার ভেতরে রামিটা সেই কবেই মরে গেছে। না মা না, এমন অলক্ষণের কথা তুই বলিস নি রে মা। যতই ধৈর্য বসু না কেন, আমরা তো তোর সঙ্গে আছি। আমি শিক্ষিত নই, কিন্তু তোকে দেখে এই সমাজটাকে চিনেছি, অনেক কিছু শিখেছি। তাই আমি তোকে বলছি রে মা, তুই একদিন ঠিক জয়ী হবি রে। তুই একদিন ঠিক জয়ী হবি। বাবা, মাকে কি করে বোঝাই বলো তো? লড়াইটা তখন কঠিন হয় যে লড়াইটা হয় নিজের মনের মানুষের সঙ্গে। ওরে মা, আমি বুঝতে পারছি তোর মনের মধ্যে ভীষণ যুদ্ধ চলছে, তবে এটা নিশ্চিত এরপরে যদি তুই কোনো বিপদে পড়িস সেদিন কিন্তু আমি আর বোবা হয়ে থাকবো না বাবা। হ্যাঁ রে হ্যাঁ, এই রূপকথাকার সঙ্গীত শিক্ষক এই সুরজিৎ সেন সে প্রমাণ করে দেবে যে সন্তানদের সুখের জন্য যে তার নিজের জীবনও বাজি রাখতে পারে, আর তার নাম
হয়। বাবা বাবা হে বাবা হে, তুমি তোমাকে ছোট্ট থেকে আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছো বাবা। তুমি তো আমাকে সব সময় আমার সব কাজে সাহায্য দিয়েছো বাবা, সব সময় সব কাজে এগিয়ে দিয়েছো। কিন্তু বাবা আজ আমি একা নই বাবা, আমার ভেতরে একজন বেড়ে উঠেছে। তাকে নিয়ে আমার অনেক আশা, অনেক সাবর বাবা, অনেক সাবর, কত স্বপ্ন ছিল কত স্বপ্ন ছিল চোখে বৌমণি, আর তুমি একা নাও, আমিও আছি তোমার সঙ্গে। মধু কাকা, তুমি এসেছো? মধু কাকা এসেছো? কিছু গোপন কথা বলার জন্য আমার এখানে আসা। গোপন কথা? ওই বাড়ির ভেতরে রয়েছে গভীর রহস্য। হ্যাঁ বৌমণি, এক পূর্ণিমা রাতে বিভৎস ভাবে ছুরি মারা অবস্থায় বাড়ির মধ্যে গিন্নিমাকে পাওয়া যায়। তখন দাদা বাবু ছিল খুব ছোট। তার মানে তোমার গিন্নিমা এমনি মারা যায়নি, তাকে মার্ডার করা হয়েছে। কিন্তু তারপর কি হয়েছিল বলো। জানি না কে বা কারা খুনের সঙ্গে যুক্ত, তবে গিন্নিমা প্রতিদিন রাত্রে ডায়েরি লিখতেন, আর সেই ডায়েরি পাতায় ছিল রক্তের ছাপ। তাই তো প্রতি পূর্ণিমা রাতে কর্তা বাবু এমনই বিভৎস উন্মাদ হয়ে ওঠে। তারপর কি হয়েছিল? চুপ করে থেকো না মধু কাকা, আমাকে সবটা বলো। তারপর কি হয়েছিল? দাদা বাবুকে মানুষ করবার জন্য কর্তা বাবুর দূর সম্পর্কের ভাই ওই পড়ই পোদ্দারের যোগাযোগে বাড়িতে নতুন গিন্নিমাকে আনা হয়। তারপর দ্বিতীয়বার বিয়ে করে কর্তা বাবু। কেন জানি না বৌমণি, ওই পড়ই পোদ্দার লোকটাকে আমার প্রথম দিন থেকে ভালো লাগতো না। ওই পড়ই পোদ্দার যেদিন বাড়িতে আসতো সেদিন নতুন গিন্নিমা যেন কেমন হয়ে যেত। দুজনে দরজা বন্ধ করে দুজনের মধ্যে যেন কি সরা পরামর্শ হতো, সবটাই ছিল গভীর রহস্য। তুমি ঠিক বলেছো, কারণ আমি যে কটা দিন শ্বশুর বাড়িতে ছিলাম ওই প্রলয় পদ্মার লোকটার নাম আমি মুখে শুনেছি, কিন্তু লোকটাকে কখনো আমি চোখে দেখিনি। সবটাই ছিল গভীর রহস্য। তাই তুমি ওদের মধ্যে ঢুকে পড়েছে বলেই চক্রান্ত করে ওরা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
তাই বলছি বৌমণি, কর্তা বাবুকে সুস্থ করে তুলতে, দাদা বাবুকে বোঝাতে, আর নিজের সংসার ফিরে পেতে তোমাকে লড়াই করতে হবে বৌমণি, তোমাকে লড়াই করতে হবে। বলো বলো বৌমণি, তুমি লড়াই করবে? বলো বলো বলো। লড়াই করব, আমি করব মধু কাকা। এই লড়াইটা আমি করব। তুমি শুধু আমাকে আশীর্বাদ, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সাইকেলের মতো ঝাঁপে পড়ে ভেঙে দিতে পারি ওদের চক্রান্তের ইমারত। আমি বিদ্রোহী ভগবান বুকে একে দিই পদ চিহ্ন, আমি সস্তা সুদানা সপ্ত পাহানা খেয়ালে বিধি বিভক্ত করে বটে না, আমি উল্কা, আমি সরি, আমি বুঝে ভর কাল পরে, আমি ছিন্ন বস্তা চান্দে, আমি নরকে সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি খুশিয়া হাসি। ছেড়ে দেওয়ার জন্য এত মেহনত করে তোকে তুলে আনি নিরে হারামজাদি। কেন, কি দোষ করেছি আমি? আর একটা কথা বললে তোর মুখে দানা ভরে দেবো একবারে। না না, আমাকে মারবেন না। বাঁচতে যদি চাস তাহলে আমার কথা মতো তোকে কাজ করতে হবে, তোর দিদিকে বয়ান দিয়ে পাঠাতে হবে। তবে বয়ানটা ওই মুখে দিলে হবে না, লিখিতভাবে কোর্ট পেপারে সাইন করে। কোর্ট পেপার সাইন হ্যাঁ। দিদিকে করতে আমি বলবো? তুই বলবি। না, না। ও যেন স্বীকার করে সেদিন কোনো রেপের ঘটনা ঘটেনি, টাকার বিনিময়ে দেহ বিক্রি করে রেপের নাটক করছিল, নাটক। এই কথাটাই তোকে বলতে হবে, ফোন করে বল। না, আমি ফোন করবো না। তোর বাবা বলবে রে হারামজাদি, তোর বাবা বলবে। ওকে স্বীকার করতে হবে ওর গর্ভের সন্তানটা পাপের সন্তান, ওটা শুভ্রনীলের সন্তান নয়। তাই বিশ্বাস ফ্যামিলির প্রপার্টির উপর সে কোনোদিন দাবি করবে না। স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। নে তাড়াতাড়ি ফোনটা কর। না, ফোন করবো না। বলছি তো ফোন করবো না। অবশ্যই ফোন না করলে তোর অবস্থাটা কি হবে জানিস? মাত্র 24 ঘন্টা তোকে সময় দিচ্ছি, এর মধ্যে যদি ও বয়ান না পাঠায় তাহলে তোকে সোজা চালান করে দেবো ওই দুবাই। পাগলি, এতে সর্বনাশের কি আছে? ওখানে গিয়ে বাবু ধরবি, রাজরানী হয়ে থাকবি রে, রাজরানী। কেন তুমি এই মেয়েটাকে এবারে চিলে কোঠায় ধরে এনেছো? আরে এখানে নিয়ে আসবো না তো কোথায় নিয়ে যাব? বারে নিয়ে গেলে সবাই জানতে পারবে যে দামিনী সেনের বোন মৌমিতা সেন। বার, তার মানে আপনার কোনো বার আছে? আমি তো সেই বারের মালিক। তার মানে আপনি মিস্টার পিপি ওরপে প্রলয় পোদ্দার, ওরপে তোমার জিজু ওই শুভ্রনীলের পোদ্দার আঙ্কেল। জি, আপনাদের হাসতে লজ্জা করছে না? আমাদের অস্থিমজ্জায় লজ্জা বলে কিছু নেই রে। রাইট ইউ আর। আরে এই কথাটা যদি তোর দিদিকে কোন রকম জানিয়েছিস না, তোর সঙ্গে দিদিটাও ইন দা ভোগম্মা। না 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 না, আমার দিদিকে মারবেন না। আমার দিদিকে সন্তান সম্ভবা। সন্তান সম্ভবা। কিন্তু আমার তো এই বংশী প্রদীপের কোনো দরকার নেই। আমি তো জানি এটা শুভ্রর সন্তান, তাই তো ওই সন্তানটাকে আমি একদম নিভিয়ে দেবো। আর এই সন্তানটাকে একদম শেষ করে দিলে এই সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর তখন বিশ্বনাথ বিশ্বাসকে আমি একেবারে শেষ করে দেব। তার আগে ওই শুভ্রকে আমি পাগল বানিয়ে ছেড়ে দেবো। জি, আপনারা মানুষ না জানোয়ার? হারামজাদি, বাতেলা না ধরে তাড়াতাড়ি ফোনটা কর। তোর অবস্থা কি হবে জানিস? এই পিস্তল থেকে একটা দানা খরচ করব, তোকে পাঠিয়ে দেবো পারে। মারে, এরপরেও তো ঠাকুরের প্রতি এত বিশ্বাস হয় না? আছে বাবা, আছে। পরীক্ষা নিচ্ছে বাবা, পরীক্ষা নিচ্ছে। রাধা মধু আমাকে পরীক্ষা নিচ্ছে। তুমি জানো বাবা, তুমি বলো তো, আমি সেই ছোট্টবেলায় একটু পড়ে গেলে কেমন হাউ হাউ করে কেঁদে উঠতাম, অথচ আজ আমার বুকের মধ্যে এত ব্যথা, এত যন্ত্রণা, আমি তবু কেমন করে হাসছি দেখো বাবা। আমি কেমন মারে, তোকে দেখে প্রতিটি মেয়ের শেখা উচিত এত বিপদের মাঝেও মাথা ঠান্ডা রাখা, ধৈর্য ধরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। আমি ধন্য তোর মতো মেয়েকে জন্ম দিতে পেরে।
হ্যালো হ্যাঁ মৌ, কি ব্যাপার? আরে এত দেরি করছিস কেন? বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে যে। আমার বড় বিপদ বাবা। তোর বিপদ মানে কি হয়েছে তোর? এই বুড়ো, তোর মেয়ে এখন আমার হেফাজতে। তাছাড়া আমি কি সেটা কখনো জানার চেষ্টা করিস না। তোর মেয়ে তোকে যা যা বলবে সেই মতো কাজ করে যাবি। আমি ফোনটা তোর মেয়েকে দিচ্ছি, তোর মেয়ের সঙ্গে কথা বলে বিষয়টা ভালো করে বুঝিয়ে দে। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? এই নে মা, তুই মৌয়ের সাথে কথা বল। হ্যালো হ্যালো বউ, হ্যালো দিদি, আমাকে কিডন্যাপ করা হয়েছে। কে তোকে কিডন্যাপ করেছে? আমি জানি না দিদি, তবে আমাকে একটা চিলেকোঠার ঘরে আটকে রেখেছে। চিলেকোঠা? আর একটা কথা বলছি শোন, ওই পলয় পোদ্দার আর পিপি ওরা দুজনে এক মানুষ। কি হয়েছে দিদি, কি হয়েছে? মানে সর্বনাশ হয়ে গেছে রে ভাই, সর্বনাশ হয়েছে। বউকে কিডন্যাপ করেছে। তার চেয়ে একটা বড় দুঃসংবাদ, ওই পিপি আর প্রলয় পোদ্দার ওরা দুজনে একই মানুষ। কথা শোনার পর আমার মাথার ভেতরে, আমার মাথার সর্বশরীরে কেমন আগুন জ্বলছে। না বাবা না, মাথা ঠান্ডা রাখতে হবে। এখন বরফের মতো আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে আমাকে কাজ করতে হবে। কিন্তু কি করব আমি, কি করব আমি কোন পথে যাবো? কে দেখাবে আমাকে সেই পথ? আপনি কি, আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে ঢোকার মতো? আপনার এই লড়াই আমি আপনার সঙ্গে আছি ম্যাডাম। ছি এতদিন টিভির চামড়া কি করে আজ আবার উল্টো সুর গাইছেন? আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। না হ্যাঁ, আজ থেকে বহু বছর আগে ওই বিশ্বাস ফেলাতে পূর্ণিমা দেবী রহস্যজনকভাবে খুন হয়। নতুন করে সেই কেসে তদন্ত করতে আমি জানতে পারি ওই কেসের মূল স্বামী ওই পলয় পোদ্দার। হ্যাঁ অফিসার, আপনি ঠিক কথা বলেছেন। আমি মধু কাকুর মুখে যা শুনলাম, ওই প্রলয় পোদ্দারই হচ্ছে নাটের গুরু। আর ওই নাটের গুরুকে ধরবার জন্য এতদিন ওদের সঙ্গে আমি বন্ধুত্বের নাটক করেছি। ইয়েস, ওই ডান্সের আড়ালে অন্য প্রচুর কেস আছে। আর সেদিন সেই রাতের ঘটনা ন্যায্য প্রমাণ আমি হাতে পেয়ে গেছি। এবার তোর এই পাপের রাজ্যকে ধ্বংস করবো আমি। কিন্তু তার আগে আপনার বোনকে উদ্ধার করতে হবে। মমিতা করে আটকে রেখেছে ওই বিশ্বাস বিলার চিলেকোঠা। আমি যাবো অফিসার, আমি যাবো, যেমন করে হোক ওখান থেকে আমি আমার বোনকে ঠিক উদ্ধার করে আনবই। এমন একটা প্ল্যান তৈরি করুন ম্যাডাম, যাতে আপনি ওখানে পৌঁছতে পারেন। হ্যাঁ, আপনার কোনো ভয় নেই অফিসার। আমি যেমন করে হোক ওই চক্রবুহ থেকে আমার মমিতাকে আমি ঠিক বের করে আনবো। আমার বাবার আমার আশীর্বাদ আছে। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমাদের এই দামিনী গ্রামের মেয়ে হলে কি হবে? এবার প্রলয় পোদ্দার কাছে বুঝে দেবে যে রক্তে মাংসে গড়া আমি জীবন্ত দুর্গা। বোধন আজ দেবী দুর্গার বোধন শরতের আকাশে। আজ খুশির উৎসব, আনন্দের উৎসব, অথচ আমার মনে কোনো আনন্দ নেই, কোনো খুশি নেই। ভালোবাসা, এই ভালোবাসা যে কি প্রতারক, এই হৃদয় ভেঙেছে যার, সেই শুধু জানে। জানার মাঝে নিজেকে চলার জন্য মানুষকে আয়নার সামনে দাঁড়াতে হয় কোকা। হাজারবার দাঁড়ালেও নিজেকে বড্ড অচেনা লাগে গো বাবা। আমি তো কোনো যন্ত্র নই, তাই জীবন যন্ত্রণা যে বলতে পারি না। তার জন্য তো কেউ দায়ী নয়, তুই তো তোর যন্ত্রণার ইতিহাসটা নিজের হাতেই লিখে ফেলেছে। কি বলছো কি বাবা? এই সব কিছুর জন্য দায়ী আমি? এর জন্য দায়ী তুই। ওরে খোকা, এই পৃথিবীতে সব নদীর কূল আছে, কিন্তু তোর ভুলের কোনো কূল কিনারা নেই। বাবা না, আমি আমার ভুলের জন্য আমার ভালোবাসাকে হারাইনি। সময় বা দূরত্বের কারণে কিন্তু ভালো যা হারায় না, বরং সে হেরে যায় অবিশ্বাসের কাছে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বাবা, একটা অন্ধমোহে পড়ে আমি দামিনীর আসল চরিত্রটা বুঝতে পারিনি। ভুল করেছিস কোকা। তুই তোর নতুন মায়ের চোখ দিয়ে ওই দামিনীকে দেখেছিস, সেই জন্য আমার ঘরের লক্ষ্মী প্রতিমাকে তুই চিনতে পারিসনি। তোমার ঘরের লক্ষ্মী প্রতিমা বৌমাই আমার বিশ্বাস আর ভালোবাসাকে ঠকিয়েছে বাবা। কে কাকে ঠকিয়েছে সেটা সময় বলে দেবে। ওরে তুই কিচ্ছু বলিস নে, ওই বৌমাই সব রহস্যের কিনারা করতে গিয়েছিল বলে ওকে প্ল্যান করে তাড়ানো হয়েছে। কি বলছিস বাবা?
আর কথাগুলো কিন্তু পাগলের প্রলোভ নয় খোকা। মানে তুই ডাক্তার হয়ে যা করতে পারিস নি, আমার বৌমা তোর সেবা যত্ন ভালোবাসা দিয়ে আজ আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। তুমি কি বলছো? আমার কথাগুলো তো বিশ্বাস কর খোকা, বিশ্বাস কর, আমি কিন্তু পাগল নই। মানে আমাকে পাগল বানানো হয়েছিল এই বিশ্বাস মেলার সব কিছু হাতানোর জন্য। হাই রে আমার পোড়া কপাল, এই সাত সকালে তুমি আমার পাগলামি শুরু করে দিলে। আহা, এ কি মধুর বচন শুনি মন্তরার মুখে। শুনলি শুভ্র, তোর বাবার কথাগুলো শুনলি তো? কয়েকদিন ঔষধ দিতে ভুলে গেছি বলে তোর বাবা আমার পাগলের মতো। এবার আমি বোধহয় পাগল হয়ে যাব মা, আমি বোধহয় পাগল হয়ে যাব। এই বাবা, তোর কি কষ্ট হচ্ছে তুই আমাকে বল না বাবা। কষ্ট? আমার আবার কিসের কষ্ট? জীবনে এত যন্ত্রণা পেয়েছি যে নতুন করে আর কষ্ট পুষে রাখার কোনো জায়গা নেই গো মা। খোকা, বোকা বাবা বোকা, আমি বড্ড বোকা। তাই তো সারাটা জীবন আমি শুধু ধোকাই খেয়ে গেলাম। খোকা, এই বিরাট পৃথিবীতে আজ আমি একা হয়ে গেলাম বাবা। খোকা, আজ আমি একা হয়ে গেলাম আরে বাবা। খোকা, না। আজ আমি একা হয়ে গেলাম। খোকা, খোকা শোন, খোকা শোন, তোর একাকিত্বের যন্ত্রণা আজ সব সময়ের সঙ্গী এখন। এই যে বুড়ো ভাম, সব যখন বুঝে গেছো তখন চুপ করে থাকবে, নইলে গলাতে। হ্যাঁ গো শুভ্রর বাবা, তোমার গলায় কি খুব ব্যথা করছে? তা আমি কি একটু হাত বুলিয়ে দেবো? আহা, মোর সোনাটা মোনাটা মোর মনুটা গো, কত কষ্ট। সোনাটা মন্নাটা অতি ভক্তি চোরের লক্ষণ। শুনলি মধু, তোর কর্তা বাবুর কথাগুলো শুনলি তো? যা ঘরে নিয়ে গিয়ে ওকে ঔষধগুলো বেশ ভালো করে খাইয়ে দে। চলো গো কর্তা বাবু, ওষুধগুলো খেয়ে নেবে। অসম্ভব, আর কোনোদিন আমি কোনো ঔষধ খাবো না। বলে চলে, গিন্নিমার কথা না শুনলে চলে? কত যত্ন করে, কত ভালোবাসে। ভালোবাসা? ওরে মধু, মুখের কথায় কালো কাক কোনোদিন সাদা হয়ে যায় না। তাই আজ থেকে এই বাড়িতে আমি শুধু একজনেরই কথা শুনবো, সে আমার ঘরের লক্ষ্মী প্রতিমা দামিনী মা। শুনলি মধু, তোর কর্তা বাবুর কথাগুলো তো শুনলি? ও ওই মেয়েটা কি যে তন্ত্র মন্ত্র করেছে কে জানে। না 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 না, ওসব নিয়ে একদম চিন্তা করো না গিন্নিমা, কারণ তুমি তো কাঁচ কাটা হিরে, সবাই হেরে যাবে। তবে জেতাটা শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়। সময় যে আমার ভালো যাচ্ছে না সেটা চাকর হয়ে তুই কি করে বুঝবি? আমিও তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমার বিজনেসের উপর পুলিশ কেন এইরকম তল্লাশি চালিয়ে যায়। কি হয়েছে প্রলয়? আরে পুলিশ কি করেছে? কি আর করবে, আমার হোটেল বারে তালা ঝুলিয়ে দিয়েছে বুঝলি। আর ওদিকের কোনো খবরও নেই, চিড়েও পর্যন্ত ভেজেনি। ওদিকের কোনো খবর এসেছে, বয়ান পাঠিয়েছে না। ও মাই গড, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ওই ফোনটাকে তুমি একদম শেষ করে দাও। খবরদার ভুলে ওই কথা মুখে উচ্চারণ, কারণ ওই তো আমার তুরুপের ধার। ওকে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ওকে সোজা চালান করে দেবো একেবারে দুবার। এই মধু, তোকে না কতবার বলেছি আমাদের কথার মধ্যে তুই আসবি না। এসে কার সাথে কর্তা বাবুর ওষুধগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ঔষধ খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? শাড়ি নেবে মাইজি, শাড়ি। ও মাইজি, দেখেন না মাইজি, ভালো ভালো শাড়ি আছে, শাড়ি নেবে মাইজি, শাড়ি। এই মধু, ওই শাড়ি বালিকে ডাকতো, আমার কিছু শাড়ির দরকার আছে। এই যে শাড়ি বলে, এদিকে এসো। তাই বাবু, দরজাটা খোলেন। আচ্ছা, এই এক কাজ করো, এই যে ওড়নাটা আছে এই ওড়নাটাতে বেশ মুখটা ভালো করে ঢেকে দাও, যাতে বাইরের লোক দেখে ফেলে বিপদ হয়ে যাবে। ঠিক বলেছো। আরে ঢেকে নাও না। এই সময় কোনো ঝুঁকি নেওয়া চলবে না, তুমি ঠিক যুক্তি দিয়েছো।
এবার সবাই হা করে তাকিয়ে দেখে ও বাসন্তী শাড়ি আলি দুর্গা লক্ষ্মী সরস্বতী আছে না। এই শাড়ি বালির চোখে আবার সানগ্লাস। মাজি আমার বহুত শখ আছে মাজি। ও সানগ্লাসের কথা আপনি একদম বলবেন না মাজি, ও আমার বহুত দিনের শখ আছে মাজি। বাবু আমি ঠিক বলেছি না? বাবু বাবু আপনি হেলমেট না পরে আর না দিয়ে কেন মুখটা ঢাকিয়ে রেখেছেন? বাবা তার মুখে তো বেশ খই ফুটছে দেখছি, তার লেখাপড়া কতদূর? হ্যাঁ মাঝি, ওই লেখাপড়া শিখে যদি মুখ রসনি করতে হয় তাহলে ওই ফেস ওয়াশ আছে কিসের জন্য? এই লোকটাই মনে হয় পড়লি পোদ্দার। আমার হাত থেকে তোকে কেউ আজকে বাঁচাতে পারবে না শয়তান। এই মেয়ে ওদিকে তাকে বিড়বিড় করে কি বলছো? कुछ नहीं माजी, कुछ नहीं। हम देखता है आपका बाड़ी कितना सुंदर है और माजी और रुपया पे ले हम चलिए जाओ। মধু, আরে এই মধু, ওই আলমারি থেকে টাকাগুলো নিয়ে আয় তো। এদিকে এসো শাড়িওয়ালি। हाँ बोले ना बाबू। বলো কত দাম হয়েছে? 3000 रुपया बाबू। টাকা দিয়ে দে। शुक्रिया बाबू शुक्रिया। এই মেয়ে টাকা পেয়েছো? হ্যাঁ। এবার তুমি আসতে পারো। ठीक है माँ जी ठीक है। बाबू 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 नमस्ते बाबू नमस्ते नमस्ते। हाँ माँ जी हमें चले। नमस्ते माँ जी हमें चले। माँ जी मेरा साड़ी का पुडला। हाँ माँ जी हमें चले। আরে শোনা একটু কথা কইব মাজি। আরে বলো না। এই সকাল সকাল শাড়ি বিক্রি করার দিয়ে লেগে আমি একটা গান গাই মাজি। গান? হ্যাঁ গান। আরে চইড়া গেল ইয়ো পারে আরে চইড়া গেল ইয়ো পারে চালের পরে সোনা তোমারে আরে পাখি সিয়ানা। কি মেয়েটা গান করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো, নিশ্চয়ই কোনো রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে। এখান থেকে আমাকে এখনই কেটে পড়তে হবে। বেশি চালাক চেষ্টা করবি না বলাই পত্তর। বাড়িটা চতুর্দিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। তুমি জানো আমি কে? জানি বটে বাবু আপনি কে আছেন। আপনি তো ট্রেলিনের পেন্টুন আছেন। ও ফাটেন না আর ফুটেন না, চারিদিকে শুধু সেলাই খুলে যায়। পেয়ে গেছে আমার ঘরের লোককে খুঁজে পেয়েছে। আমি খুঁজে পেয়েছি। বাড়িতে এত লোকজন, পুলিশ, ভালো মা, কি হয়েছে? ওরে বাবা সুপ্রা রে! আর চিৎকার করো না, বলো কি হয়েছে? আরে এই মেয়েটাই তো যত রাস্তা ঝামেলা পাকিয়েছে রে। কি কখনো যে শাড়ি কিনতে ডেকেছিলাম রে বাবা। শাড়ি? হ্যাঁ। মেয়ে, এই আপনি কে বলুন তো? আমি বসন্তী শাড়ি আলি আছি বাবু। বাসন্তী শাড়িওয়ালি? না 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 না, এসবের কিছু প্রয়োজন নেই। ভালো মা, তুমি একে বিদায় করে দাও। আমি এখানে বিদে হওয়ার জন্য আসিনি শুভ্রনীল বিশ্বাস। কে কে তুমি? ওকে তুই চিনতে পারছিস না খোকা? আরে ওই তো আমার ঘরের লক্ষ্মী প্রতিমা দামিনী। দামিনী, তুমি আবার এই বাড়িতে এসেছো? আমি এই বাড়িতে থাকতে আসিনি শুভ্রনীল বিশ্বাস। আমি এখানে এসেছি একটা রহস্যের জট খোলার জন্য। রহস্য? এই রহস্য আজ থেকে 30 বছর আগে আপনার মাকে এই বাড়িতে মার্ডার করা হয়েছিল। না 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 না, এ হয় না, এ হতে পারে না। এটাই হয়েছিল শুভ্রনীল বাবু, এটাই হয়েছিল। আপনার মা পূর্ণিমা দেবী প্রত্যেকদিন রাত্রে ডায়েরি লিখতেন, আর ডায়েরিতে এমন কিছু লোকের নামে লিখে গিয়েছিল যার স্বার্থে আঘাত লাগে, সেই জন্য আপনার মাকে মার্ডার করা হয়েছে। এমনকি পুলিশ তদন্ত করে জানতে পেরেছিল যে আপনার মাকে খুন করে এই বাড়িতে পুঁতি দেওয়া হয়েছিল ওনার লাশ। আমার তো সেই জন্য মাঝে মাঝে মনে হতো পূর্ণিমা হাসছে, কাঁদছে, বিচার চাইছে। বাবা বিচার চাইছে কেন জানেন? কেন? কারণ পূর্ণিমা দিন রাত্রেই পূর্ণিমা দেবীকে মার্ডার করা হয়েছিল। আর সে আর কেউ নয়, আপনার অতি প্রিয় ভাজন আঙ্কেল এই প্রলয় পদ্মা। আঙ্কেল?
আঙ্কেল তুমি? আরে বাবা না, ও মিথ্যা কথা বলছে। একদম চুপ শয়তান, তুই ভালো করে জানিস এটাই সত্যি। আরো আরো একটা সত্যি কথা জেনে নে শুভ্রনীল বিশ্বাস, সেদিন রাত্রে এই দামিনী কিন্তু দেহ বিক্রি করেনি, তাকে ধর্ষণ করা হয়েছিল। আর সে আর কেউ নয়, সে ওই প্রলয় পোদ্দার। সম্পূর্ণ মিথ্যা, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কোনো চক্রান্ত নয়। আর আপনার মায়ের ডায়েরিটা আমরা সযত্নে গুছিয়ে রেখেছি। মধু কাকা দাও। এই হলো আপনার মায়ের ডায়েরি। আর এই ডায়েরি আমি অফিসারের হাতে তুলে দিচ্ছি। এই নিন অফিসার। এসব কি শুনছি, কি শুনছি এসব? হ্যাঁ, তার সমস্ত প্রমাণ আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, অনেক কিছু এখানে গোপন তথ্য লেখা আছে ওই ডায়েরি। আর একটা কথা বলবো না, আমার হাতে আছে। হ্যাঁ বল তুই চিৎকার করে সবার সামনে বল, কি প্রমাণ আছে? উনি আমাকে কলেজ থেকে কিডন্যাপ করার সময় ছোট্ট একটা ভুল করেছিল। আমার বুকে গোজা ছিল এই পেন, আর এই পেনেই আছে ভিডিও রেকর্ডার। আর এই পেন আমি এখন অফিসারের হাতে তুলে দিচ্ছি। আপনার সমস্ত খেলা শেষ প্রলয় পোদ্দার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে আমি অ্যারেস্ট করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একবার লড়ার চেষ্টা করবে না, তাহলে পিস্তলের গুলিতে তোমাদের মুখগুলো আমি এক এক করে ঝাঁঝরা করে দেবো। পুলিশের এই পিস্তলের জোরে এখান থেকে আমি কেটে পড়বো। একেবারে তোকে শেষ করে দেবো প্রলয় পোদ্দার। চল বলছি এখান থেকে চল। আরে এই যে সেই নোংরা মহিলা আপনার বাবার খাবারের সঙ্গে প্রত্যেকদিন একটু করে বিষ মিশিয়ে আপনার বাবাকে মারার চেষ্টা করেছিল। এই সেই নোংরা মহিলা, এই সেই নোংরা মহিলা, যে মহিলা দিনের পর দিন মমতা মায়ের মুখোশ পরে আপনাকে ঠকিয়ে এসেছে। এই মহিলাকে আমি অফিসার হাতে তুলে দিচ্ছি। নিয়ে যান অফিসার, একে নিয়ে যান। আর এখানেই আমার ডিউটি শেষ। এই নিন অফিসার, এই নিন। চলুন থানায় চলুন, আদালত হবে আপনার বিচার। আপনিও চলুন, বাইরে মহিলা পুলিশ অপেক্ষা করছে। চলুন। বেশ, আমি যাচ্ছি। আপনারা ধৈর্য ধরে বসুন। যার পূর্বে ছোট্ট একটা কথা বলে যাই, এই প্রলয় পোদ্দারকে আটকে রাখবে এমন জেল এখনো সারা ভারতবর্ষের বুকে দ্বিতীয়টা তৈরি হয়নি। তাই আবার আমি ফিরে আসব, আর সেদিন এর হিসেবটা সুদে আসলে আমি উশিল করে নিয়ে যাব। আর তবেই আমার নাম পিপি তুই তো সাক্ষাৎ দেবী রে মা, তাই তো তোমার ওই ভাঙা সংসারে তুই শান্তির প্রদীপ জ্বেলে দিলি। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি সারা জীবন যেন ন্যায়ের পথে চলতে পারবি রে মা, চলতে পারবি। আমি এখন আসছি বাবা। না দামিনী, না, তুমি কোথাও যাবে না, তুমি তো আমার স্ত্রী। বিশাল বড় মাপের ডাক্তার শুভ্রনীল বিশ্বাস, আপনি কি কোনোদিন আপনার স্ত্রী দামিনীর মনটা বোঝার চেষ্টা করেছেন? কখনো করেননি। আপনি তো নিচে একজন ডাক্তার, কেন সেদিন আপনি ডিএনএ টেস্ট করেননি বলুন? আপনি ডিএনএ টেস্ট করলে বুঝতে পারতেন আমার গর্ভের সন্তান বাবা আপনি। এসবের আর কোনো প্রয়োজন নেই দামিনী, তুমি আমাকে ছেড়ে চলে যেও না দামিনী। বাবু, এই অনুরোধ আপনি আমাকে করবেন না, কারণ এই সংসারে আমি আমার সন্তানকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। যে সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি, সে সন্তানকে দিতে হয়েছে একটার পর একটা অগ্নি পরীক্ষা। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না দামিনী। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, বুঝতে পারিনি বাবার কষ্টের গভীর রহস্য। তাই তো আমি আমার চোখের জলে আমার মহাভুলের প্রায়শ্চিত্ত করব দামিনী, মহাভুলের প্রায়শ্চিত্ত। ওরে মা, শুভ্র যখন তার ভুল বুঝতে পেরেছে তখন তুই আর অভিমান করে থাকিস না। মা, তোর বাবার কথা তুই মেনে নে। না মা না, তোমরা সব জেনে আজে কথা কেন বলছো মা? আমিও বলছি রে দিদি, তুই সুখে শান্তিতে সংসার না কর। ভাই না, আমার সুখটা আমি নিজেই দেখে নেব। না, তোমরা কেউ আর ওকে বাধা দিও না। আমি যে ভুল করেছি
তার কোনো ক্ষমা নেই। এই সন্তানের পিতৃত্ব দাবি করার কোনো অধিকার আমার নেই। তাই যাওয়ার সময় একটা কথা শুনে যাও দামিনী, তুমি আমার ছেলে, আমার আছো, আমার থাকবে, আমার হৃদয় জুড়ে দামিনী, আমার হৃদয় জুড়ে দামিনী। हम तुम्हें इतना प्यार करेंगे, हम तुम्हें इतना प्यार करेंगे, करेंगे हमें याद करेंगे, करेंगे हमें याद करेंगे, हम तुम्हें इतना प्यार हर जाए, तुम भूलो तो तुम हर जाए, साथ जिए साथ मरेंगे, साथ जिए साथ मरेंगे, चलेंगे हमें याद करेंगे, चलेंगे हमें याद करेंगे, हम तुम्हें আমি জানতাম এই সুরজিৎ সেনের মেয়ে কখনো অন্যায় করতে পারে না। আপনি ঠিক বলেছেন বেআই মশাই। আরে আসুন 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 আসুন, আজ আমরা দুজনে মিলে ওদের চার হাত আবার নতুন করে দিই। বাবা দে তো, বাবা হাতরা মাগো, মাগো দে তো হাতরা, মা দে না মা হাতরা। ওরে মধু, হা করে দাঁড়িয়ে আছিস কি? আনন্দ কর, আনন্দ কর। কি আনন্দ? আজ আমার বিশ্বাস বিলের ঝাড়বাতিগুলো আবার জ্বলে উঠেছে। আর মধু হয়, বিশ্বাস বাড়ির ঝাড়বাতিগুলো আবার জ্বলে উঠেছে। আর কেউ কোনোদিন এই বিশ্বাস বিলাই ঘটাতে পারবে না। বিশ্বাসের আরে বেঈমানের চুরি। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। জেগে আছি স্বপ্নে নাকি তোমার তো পাশাপাশি, ছুঁয়ে বলো তুমি কাছে থাকবে। থাকবো আমি, থাকবো, থাকবো আমি, থাকবো। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। হ্যালো হ্যালো, উপস্থিত ভদ্র মহোদয়গণ, আপনারা